এই কোর্সটা 2 দিনের একটা কোর্স, যেখানে হচ্ছে কি আমরা আজকে এবং আগামীকালকে 2 দিনে টোটাল মডিউলটা কমপ্লিট করব, এবং তার পরের দিন অর্থাৎ আগামী পরশুদিন আমাদের হচ্ছে গিয়ে শিডিউল অনুযায়ী পরীক্ষা হবে এই কোর্সের উপরে। যারা আপনারা নতুন যে দুজন আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হবে, 25টা এমসিকিউ এর 50 মার্কের একটা পরীক্ষা হবে, যেখানে আপনাকে 30 পাইতে হবে কোর্সটা কমপ্লিট করার জন্য আর কি। সো আপনারা যদি ক্লাসটা অ্যাটেন্ড করেন, ক্লাসের কোনো অংশ যদি মিস করেন, সেক্ষেত্রে রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারেন, এবং আমরা ক্লাসের যে একটা হ্যান্ড নোট পিডিএফ আপনাদের সাথে শেয়ার করবো, সেটা যদি রিভিউ করেন, সেক্ষেত্রে পরীক্ষার জন্য খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আর কি। কি বলেন শাহজাদা ভাই? আপনারা লাস্ট ক্লাসে আমার মনে হয় আমি যতটা দেখলাম আপনারা 50-এ 50 পাইছেন না? জি জি জি, ঠিক আছে, সমস্যা হবে না, একটু পড়াশোনা করতে ক্লাসগুলি মনোযোগ দিয়ে শুনলে। জি, যেমন ভাইয়ের জন্য আশা করি খুব অসুবিধা হবে না, কারণ যেহেতু উনি অলরেডি এই সেক্টরেই কাজ করতেছেন, সো আপনি ওনার কাছে যে বিষয়গুলো পরিচিতই মনে হবে। আর নতুন নতুন যিনি আছেন আপনার কাছে হয়তো কিছু জিনিস নতুন মনে হতে পারে। সো সেক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করব, একটু সময় দিবেন, সময় দিয়ে একটু প্রিপারেশন নেবেন আর কি, একটু পড়াশোনা করতে হবে, কারণ যেহেতু আপনারা কাজ শিখতে আসছেন। কাজ শেখার ক্ষেত্রে আমরা একটু সব বরাবরই আমরা একটু অবহেলা করি আর কি। আমরা নর্মালি দেখবেন যে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বলেন, বার্ষিক পরীক্ষা বলেন, পরীক্ষাগুলোর জন্য অনেক এফোর্ট দিই, কিন্তু আমরা যখন প্রফেশনাল কোনো কাজ শিখতে যাই, তখন সেখানে হচ্ছে কি আমরা একটু অবহেলা করি। সো এই জিনিসটা করবো না, কারণ নর্মালি একটা প্রফেশনাল কোর্সের মধ্যে আপনি জাস্ট কোর্সটা অ্যাটেন্ড করে পরীক্ষা পাস করে সার্টিফিকেট পেয়ে গেলে কিন্তু গল্পটা এখানে শেষ নয়। গল্পটা হচ্ছে কি এখান থেকে শুরু। আপনাকে পরবর্তীতে আপনি যে এটাতে সার্টিফাইড, সেটা শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে না, আপনার জ্ঞান দিয়ে, আপনার এক্সপেরিয়েন্স দিয়ে সেটাকে হচ্ছে গিয়ে প্রুফ করতে হবে আর কি। সেই জন্য কাজগুলো শেখা থাকবে হচ্ছে কি আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, আমরা কেউ পরীক্ষা নিয়ে চিন্তা করব না, আমরা চিন্তা করব আমরা যেন কাজটা শিখতে পারি। ওকে মুরাদ, কি অবস্থা? ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। স্যার অনেকদিন পর ক্লাসে জয়েন হলাম, আজকে খুব ফ্রি তো। হ্যাঁ শিওর শিওর, অবশ্যই। ওকে, সো আমাদের এই কোর্সের সার্টিফিকেট বোর্ড থাকবে হচ্ছে এইচএসসি প্রফেশনাল বোর্ড ইউকে, এবং আমাদের লার্নিং পার্টনার থাকবে এমসিডিএল গ্লোবাল প্রাইভেট লিমিটেড। ওকে, আমাদের আর কারো কি কোনো কোশ্চেন আছে? আমরা কি শুরু করব অলরেডি সেশনে? জি, শুরু করতে পারেন ভাইয়া। জি, ধন্যবাদ শাহজাদা ভাই। ক্লাস রেকর্ডিংটা কি চালু হয়েছে? চালু আছে, চালু আছে। ওকে গ্রেট। ওকে, সো এই কোর্সে আমাদের উদ্দেশ্য থাকবে ইন্ট্রোডাকশন টু এইচএসসি। আমরা অকুপেশনাল হেলথ এন্ড সেফটির সাথে আরেকবার পরিচিত হব। যারা পরিচিত অলরেডি হয়েছেন তারা আরেকবার জিনিসটা রিভিশন করবেন, যারা পরিচিত হন নাই তারা আবার নতুন করে আজকে অকুপেশনাল হেলথ এন্ড সেফটির সাথে পরিচিত হবেন। এখান থেকে আমরা সেফটি ডেফিনেশন সম্পর্কে জানবো, ওয়ার্ক প্লেসের টপ 5 হ্যাজার্ড নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই হ্যাজার্ডগুলোকে মিনিমাইজ করার জন্য বা সেই হ্যাজার্ডগুলোর সাথে ডিল করার জন্য আমরা এইচএসসি ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানবো। আমরা হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট সম্পর্কে জানবো। আমরা হচ্ছে গিয়ে জব সেফটি অ্যানালাইসিস সম্পর্কে জানবো। আমরা সেফটি পোস্টিং এন্ড ট্রেনিং সম্পর্কে জানবো। আমরা পারমিট টু ওয়ার্ক বিষয়ে একটা বিস্তারিত একটা তথ্য নিব। এর পাশাপাশি আমরা হচ্ছে বিহেভিয়ার বেস সেফটি সম্পর্কে আলোচনা করব। বিহেভিয়ার বেস সেফটি সম্পর্কে আমি যদি আপনাদেরকে শর্টে একটু ব্রিফিং দেই, বিহেভিয়ার বেস সেফটিটা হচ্ছে এমন যে কর্মক্ষেত্রে আমরা যেই সেফটিটা ইমপ্লিমেন্ট করতে চাই, লোকজন সবসময় এটাকে পজিটিভলি নেয় না। আপনারা যারা হচ্ছে গিয়ে সেফটি প্রফেশনে কাজ করেন, যেমন ভাই তো কাজ করতেছেন, কি বলেন? আপনি যখন সেফটি সুপারভাইজার হিসেবে কাজ করতে যান, আপনার কাজকে কি সবাই পজিটিভলি নেয়? না না নেয় না, নেয় না। সো বিরক্ত হয়, মাঝে মাঝে অনেকে বিরক্ত হয়, অনেকে আপনাকে বিরক্ত করে। ওকে, আর অনেকে মনে করে যে আমরা হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স, আমরা কাজে বাধা দেই। ওকে, সো আমাদের লক্ষ্য কিন্তু এটা না, কাজে বাধা দেয়া না। আমাদের লক্ষ্য হচ্ছে গিয়ে মেজর কোনো বাধা যেন কাজের মধ্যে না আসে, হয়তো বৃহত্তর স্বার্থে আমরা হচ্ছে গিয়ে ক্ষুদ্রতর কিছু স্টেপ নেই, সেই ক্ষুদ্রতর স্টেপ গুলো হচ্ছে বৃহত্তর স্বার্থে। সো বিহেভিয়ার বেস সেফটিতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যে কেউ যদি আমাদের অ্যাপ্রোচকে কেউ যদি নেগেটিভলি নেয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে ডিল করব। ওকে, এবং কেউ যদি সেফটি ভায়োলেশন করে তাদেরকে আমরা কিভাবে ডিল করব, কেউ যদি সেফটি না বোঝে সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে ডিল করব। ওকে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিহেভিয়ার বেস সেফটিতে জানবো আর কি। সো বেসিকলি আমরা এই এইচএসসি সুপারভাইজার বা সেফটি সুপারভাইজার কোর্সের মাধ্যমে আমরা জানবো যে আমরা কর্মক্ষেত্রে অকুপেশনাল হেলথ এন্ড সেফটির আমাদের রোলস এন্ড রেসপন্সিবিলিটিস গুলা কি, এবং আমরা এই অকুপেশনাল হেলথ এন্ড সেফটি রুলস গুলাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব। ওকে, এটা হচ্ছে কি আমাদের এখানে থাকবে।
এটার হচ্ছে গিয়ে ডিটেলসে যদি আমরা যাই, নরমালি সেফটি তো আপনার বিভিন্ন সেক্টরে হয়। আমরা অনেকে হয়তো আরএমজি সেক্টর নাম শুনে থাকবেন। আরএমজি সেক্টরে সেফটি একরকম থাকে, কনস্ট্রাকশন সেক্টর হচ্ছে গিয়ে সেফটিটা একরকম থাকে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সেফটিটা একরকম থাকে। আপনার তাত্ত্বিক কিছু ভিন্নতা থাকতে পারে, কিন্তু মেইন কনসেপ্টটা তো সেম নাকি? অকুপেশনাল হেলথ এন্ড সেফটিতে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা নরমালি কি বলি যে হেলথ, সেফটি এন্ড এনভায়রনমেন্ট। সো আমরা হচ্ছে গিয়ে হিউম্যান হেলথ অর্থাৎ আমাদের কর্মীদের স্বাস্থ্য, আমাদের সম্পদের সুরক্ষা এবং আমাদের হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টের হচ্ছে গিয়ে দূষণ আমরা হচ্ছে গিয়ে নিশ্চিত করি আর কি, যাতে করে এই জিনিসগুলো যেন না ঘটে। ওকে, সো আমাদের লক্ষ্য সেম থাকবে, হয়তো সেক্টর ভেদে আমাদের কার্যক্রমগুলো একটু ভিন্ন হইতে পারে আর কি। যেমন ধরেন আরএমজি সেক্টরের কথা যদি বলি, আরএমজি সেক্টরের গুরুত্ব পায় হচ্ছে গিয়ে প্রথমত ফায়ার সেফটি, এরপরে ইলেকট্রিক্যাল সেফটি, এরপরে স্ট্রাকচারাল সেফটি, এরপরে বয়লার সেফটি। আবার যদি আপনি কনস্ট্রাকশনের দিকে যান, কনস্ট্রাকশনের দিকে হচ্ছে গিয়ে গুরুত্ব পায় ওয়ার্কিং এট হাইট, হট ওয়ার্ক। ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনার কনস্ট্রাকশনের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলা, সিভিল ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক। ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যান, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হচ্ছে আর্গোনমিক সেফটি আছে, কনফাইন্ড স্পেস সেফটি আছে, যেটা আপনারা হচ্ছে গিয়ে টুলস হ্যান্ডলিং সেফটি আছে, যেটা আপনারা ওশা 30 আওয়ারের মধ্যে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করছেন আর কি। সো আপনার নরমালি সাবজেক্ট ওয়াইজ সেফটিটা হয়তো ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু মেইন কনসেপ্ট যেটা একজন এইচএসসি সুপারভাইজারের কাজ কিন্তু সব জায়গাতেই সেম। ওকে, সো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা কি আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন নাকি মাথার উপর দিয়ে কিছু যাচ্ছে? জি জি, শুনতেছি, বুঝতেছি ভাই। জি। Okay. Okay, so first of all, let's get introduced with health and safety. So প্রথমত আমরা একজন সেফটি সুপারভাইজার সম্পর্কে যদি জানতে চাই, একজন সেফটি সুপারভাইজার হচ্ছে is the one who is responsible for the safety of his work group and the safe performance and execution of ওয়ার্ক গ্রুপ অপারেশন। অর্থাৎ একজন সেফটি সুপার হচ্ছে কোন একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলের সেফটির জন্য রেসপন্সিবল, তাদের সেফ পারফরমেন্স, সেফ এক্সিকিউশন অফ ওয়ার্ক এর জন্য হচ্ছে তিনি রেসপন্সিবল থাকেন। তাকে যেটা করতে হয়, যতগুলো সেফটি ইস্যুস তার কাছে রেজ করা হয় সবগুলাতে তাকে হচ্ছে গিয়ে রেসপন্স করতে হয়, সেগুলো হচ্ছে গিয়ে অ্যাকর্ডিংলি ডিল করতে হয় এবং কমিউনিকেট করতে হয়। একজন সেফটি সুপারভাইজারকে যেটা করতে হয়, সে হচ্ছে গিয়ে সেফটি ট্রেনিং কন্ডাক্ট করে, তার অধীনস্থ যেই টিম আছে তাদেরকে এডুকেটেড করে, সে ইন টার্মস অফ সেফটি তাদেরকে শিখায়, তাদেরকে হচ্ছে গিয়ে পড়ায়, তাদেরকে হচ্ছে গিয়ে সেফটির ভালো দিক এবং হচ্ছে গিয়ে সেফটি যদি আপনি ফলো না করেন তার খারাপ দিক কি কি আছে সেই দিকগুলো সম্পর্কে আপনার টিমকে শেখানো হচ্ছে গিয়ে একজন সেফটি সুপারভাইজারের কাজ আর কি। নরমালি আমি নরমালি একটা হচ্ছে গিয়ে বেসিক জিনিস নিয়ে যেটা সবসময় আলোচনা করি, যেটা হচ্ছে গিয়ে পাবলিক অ্যাওয়ারনেস। যেমন অ্যাওয়ারনেসের কথা যদি আমরা বলি, বর্তমানে বর্ষাকাল, আমরা অলরেডি জানি যে যারা সিটিতে থাকি বা আমরা সিটির আশেপাশে থাকি, যে হালকা একটু বৃষ্টি হইলে দেখা যাচ্ছে যে আমাদের রাস্তাঘাটে বন্যা হয়ে গেছে, অনেক পানি জমে গেছে। তো আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে ঢালাও ভাবে গভর্নমেন্টকে, সিটি কর্পোরেশনকে বা আমরা সবসময় অন্য কাউকে দোষারোপ করি এই জিনিসগুলোর উপরে, কিন্তু কোন না কোনো ভাবে আমরা কি নিজেরা দায়ী না? আমরা নিজেরাও দায়ী। কি জন্য? আমরা রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছি, আমরা একটা চিপস খাচ্ছি, চিপসের প্যাকেটটা আমরা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি। আমরা কলা খাচ্ছি, কলার খোসাটা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি। আমাদের দৈনন্দিন বর্জ্যগুলো আমরা যেখানে সেখানে যেভাবে সেভাবে ফেলে দিচ্ছি। সো যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি এই জিনিসগুলোকে টেনে নিয়ে ড্রেনের যে ম্যানহোল গুলো আছে, ম্যানহোল গুলো হচ্ছে গিয়ে ব্লক করে দিচ্ছে, পরে পানি আটকায় যাচ্ছে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে কি অ্যাওয়ারনেস আমাদের মধ্যে হয়। প্রথমত আমরা অনেকে আছি আমরা এই জিনিসগুলো সম্পর্কে অবগতই না, আর দ্বিতীয়ত আমরা অনেকে আছি আমরা এই জিনিসগুলো অবগত থাকলেও উই ডু নট কেয়ার, আমরা কেয়ার করি না। সো যার ফলশ্রুতিতে আবার আমরাই সাফার করি। ওকে, সো এই জিনিসটা যেন কর্মক্ষেত্রে না হয়, একজনের ভুলের জন্য বাকিদেরকে যেন সাফার করতে না হয়, এই জন্য আমাদের সবাইকে প্রথমত জানতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে কেয়ার করতে হবে এবং তৃতীয়ত আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। সো একজন সেফটি অফিসারের কাজ হচ্ছে লোকজনের মধ্যে এডুকেশনের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে, এনফোর্সমেন্টের মাধ্যমে এই অ্যাওয়ারনেস গুলা, রেসপন্সিবিলিটি গুলা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করা বা হচ্ছে গিয়ে এনফোর্স করা আর কি। এর পাশাপাশি একজন সেফটি সুপারভাইজারের কাজ হচ্ছে তিনি সেফটি রিলেটেড যত ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো হচ্ছে গিয়ে কমিউনিকেট করে, তিনি এনকারেজ করে এবং এক্সপেক্ট করে যে তার অধীনস্থ যে কর্মী দল আছে তারা যথাযথ সেফটি ফলো করে কাজ করবে এবং
একজন সেফটি সুপারভাইজারকে বেসিক যে সেফটি রিকোয়ারমেন্টস গুলো আছে সেই রিকোয়ারমেন্টস গুলো সম্পর্কে জানতে হবে। ফর এক্সাম্পল, আপনি যখন একটা টিমকে লিড করবেন কোনো একটা স্পেসিফিক অপারেশনের ক্ষেত্রে, আপনাকে জানতে হবে যে ওই অপারেশনটা সেফলি কিভাবে এক্সিকিউট করতে হয়। যদি আপনি ওটা সম্পর্কে যদি আপনার প্রপার নলেজ নরমালি নাও থাকতে পারে, আপনি একজন সেফটি অফিসার, আপনার হচ্ছে গিয়ে হয়তো সব ধরনের কাজ সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্স নাও থাকতে পারে, তখন আপনি কি করতে হবে, আপনি একজন এক্সপার্টের কাছ থেকে সেই তথ্যগুলো নিয়ে সে অনুযায়ী আপনার টিমকে লিড করতে হবে। বিষয়টা যেন এমন না হয় যে যে সেফটি রিকোয়ারমেন্টস কি আছে সেটা আমি নিজেই জানি না। আমি নিজেই যদি না জানি যে এই কাজটা করার জন্য সেফটি রিকোয়ারমেন্টস গুলা কি কি, সেক্ষেত্রে কি হবে, আমি আমার টিমকে কিভাবে লিড করব। ওকে, তো এই জন্য আমাদেরকে জানতে হবে। একজন সেফটি সুপারভাইজারকে একসাথে অনেকগুলো রোল প্লে করতে হয়, যার মধ্যে অন্যতম একটা রোল হচ্ছে লিডার। ওকে, সো নরমালি আমরা যারা সিনিয়র পজিশনে কাজ করি, অনেক সময় আমাদের মধ্যে কি হয়, আমাদের মধ্যে অহংকার বোধ চলে আসে যে আমি একজন ম্যানেজার বা আমি একজন অফিসার, উনি একজন লেবার, এরকম একটা অহংকার বোধ চলে আসে আর কি। কিন্তু আপনি যখন সেফটি প্রফেশনে কাজ করবেন তখন আপনার মধ্যে এই অহংকার বোধটা থাকা যাবে না। আপনাকে একজন লিডার হিসেবে কাজ করতে হবে। লিডার মানে কিন্তু সে না যে হচ্ছে গিয়ে হাতে ছড়ি নিয়ে হচ্ছে আপনার রাখাল বালকের মতো গরু চড়ানোর মতো অবস্থা কিন্তু না। ওকে, লিডার হচ্ছে গিয়ে ওই যে গরুর কাঁধের মধ্যে হচ্ছে গিয়ে আপনার যে হাল ধরায় দিয়ে যে হাল চাষ করে না, ওরকম করে আপনাকে হচ্ছে গিয়ে নিজেকে মাঠে নামতে হবে, নিজেকে মাঠে নেমে আপনার টিমকে লিড করতে হবে। ওকে, সো একজন সেফটি সুপারভাইজার একজন লিডার হিসেবে কাজ করে, একজন সেফটি সুপারভাইজার একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করে। ওকে, তিনি হচ্ছে ডিসিপ্লিনারিয়ান হিসেবে কাজ করে, তার কর্মীদেরকে তিনি শৃঙ্খলা শেখায়, কিভাবে সুশৃঙ্খল ভাবে কাজ করতে হয়, কিভাবে সুশৃঙ্খল ভাবে হচ্ছে গিয়ে সেফটি ফলো করতে হয়, এই জিনিসগুলো শেখায়। একজন সেফটি সুপারভাইজারকে একজন কাউন্সিলর হিসেবে কাজ করতে হয়, কাউন্সিলিং করতে হয় তার টিমকে যে আপনি যদি সেফটি ফলো করেন তাহলে আপনার এই এই লাভ, আপনি যদি সেফটি ফলো না করেন আপনার এই হচ্ছে ক্ষতি, আপনি এইভাবে সেফটি ফলো করবেন। ওকে, তাকে কাউন্সিলিং করতে হবে আর কি, এনকারেজ করা। একজন সেফটি চ্যাম্পিয়ন হইতে হবে, আপনাকে সেফটিতে চ্যাম্পিয়ন হইতে হবে এই জন্য যাতে করে সবাই আপনাকে ফলো করে। এখন আপনি সারাদিন সবাইকে বলতেছেন সেফটি ফলো করার জন্য, কিন্তু আপনি নিজেই কি করতেছেন, হচ্ছে তাদের সামনে হেলমেট ছাড়া হাঁটতেছেন, আপনি তাদের সামনে হচ্ছে গিয়ে ফুল বডি হার্নেস ছাড়া উপরে চলে যাচ্ছেন, আপনি নিজেই পিপির গুরুত্ব দিচ্ছেন না, বা সেফটি খুঁটিনাটি বিষয়গুলো আপনি ইগনোর করতেছেন। কেউ একজন অনিরাপদে কাজ করতেছে, আপনি চোখে দেখেও তাকে বাধা দিচ্ছেন না। ওকে, সো এই বিষয়গুলো যেন আপনার দ্বারা না হয়, আপনাকে একজন সেফটি চ্যাম্পিয়ন হইতে হবে। সেফটি সবগুলো কনসার্নে আপনাকে হচ্ছে গিয়ে রেসপন্স করতে হবে, যাতে করে বাকিরা আপনাকে ফলো করে উৎসাহিত হয়। একজন সেফটি সুপারভাইজারকে একজন কমিউনিকেটর হিসেবে কাজ করতে হয়। কিভাবে কমিউনিকেটর হিসেবে কাজ করতে হয়, আমাদেরকে যেটা কাজ করতে হয়, আমরা হচ্ছে গিয়ে একটা লিঙ্কের মতো বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য লেবার্স। ওকে, সো ওয়ার্কার এবং ম্যানেজমেন্টের মাঝখানে আমরা হচ্ছে একটা লিঙ্ক। সো আমাদেরকে কি করতে হয়, ম্যানেজমেন্টের এক্সপেকটেশন অনুযায়ী লেবারদেরকে দিয়ে কাজ করাইতে হয়, পাশাপাশি লেবারদের এক্সপেকটেশন গুলাকে ম্যানেজমেন্টের কাছে হাইলাইট করতে হয়, ম্যানেজমেন্টকে কনভিন্স করতে হয় যে না, আমার লেবার টিমের এই জিনিসটা প্রয়োজন, এই রিসোর্সেস প্রয়োজন, এই সুবিধা প্রয়োজন। ওকে, সো আমরা হচ্ছে বিটুইন লেবার এবং ম্যানেজমেন্ট আমাদেরকে একজন কমিউনিকেটর হিসেবে কাজ করতে হয়। ওয়েল অর্গানাইজড একজন সেফটি সুপারভাইজারকে একসাথে অনেকগুলা কাজ করতে হয়। একজন সেফটি প্রফেশনালকে আপনাকে ট্রেনিং করাইতে হবে, আপনাকে ইন্সপেকশন করতে হবে, আপনাকে অডিট করতে হবে। ওকে, আপনাকে সেফটি ওয়ার্ক ডাউন করতে হবে, আপনাকে অবজারভেশন নিতে হবে। ওকে, অনেকগুলো কাজ যেহেতু একসাথে করতে হয়, আমরা যদি এগুলো অর্গানাইজড ভাবে না করি, আমাদের কাজগুলো এলোমেলো হবে এবং এই এলোমেলো কাজের কোনো আউটপুট আসবে না। ওকে, আপনি দেখেন একজন হচ্ছে গিয়ে প্রোডাকশন ম্যানেজার, তার উইক শেষে মান্থ শেষে একটা পারফরমেন্স আপনি মেজার করতে পারবেন, সে আনইন্টারাপ্টেবলি কতক্ষণ অপারেট করছে এবং হচ্ছে গিয়ে আপনার তার প্রোডাকশন রেট কত, সে তার টার্গেট ফিল আপ করতে পারছে কিনা, আপনি তার পারফরমেন্স মেজার করতে পারবেন। কিন্তু হাউ ডু উই মেজার দ্য পারফরমেন্স অফ এ সেফটি প্রফেশনাল, আমরা একজন সেফটি প্রফেশনালের পারফরমেন্স কিভাবে চেক করব। ওকে, সো এই জিনিসগুলো কিভাবে চেক করবো, সেটা চেক করার জন্য, সেটাকে হাইলাইট করার জন্য আমাদেরকে আমাদের কাজগুলোকে হাইলাইট করতে হবে, আমাদের কাজগুলোকে রিপোর্ট করতে হবে এবং সেগুলো অবশ্যই ওয়েল অর্গানাইজড হতে হবে। একজন সেফটি সুপারভাইজারকে একজন টাইম ম্যানেজার হিসেবে কাজ করতে হয়। শিফট শুরু হওয়ার আগে আমাদেরকে সাইটে যাইতে হয়, শিফট শেষ হওয়ার পরে আমাদেরকে সাইট থেকে আসতে হয়। ওকে, এবং একজন সেফটি সুপারভাইজারকে একজন এমপ্লয়ি হইতে হয়, ফ্লেক্সিবল এবং অ্যাডাপ্টেবল হইতে হয়। ওকে, প্ল্যানার হইতে হয়, যাতে করে আমরা আমাদের যে সেফটি যে টার্গেটটা আছে, টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমরা যেন একটা প্ল্যান তৈরি করতে পারি এবং সেই প্ল্যানটা যেন আমরা আমাদের টিমকে নিয়ে এক্সিকিউট করতে পারি।
আমাদেরকে প্ল্যানার হইতে হয়, কোচ হইতে হয়, আমরা কোচিং করাই, লোকজনকে শেখাই। ওকে, আমাদেরকে কো ওয়ার্কার হইতে হয়, মাঝে মাঝে আমাদেরকে লোকজনের সহকর্মী হইতে হয়, লোকজনকে সাহায্য করতে হয়, একজন এজেন্ট হিসেবে কাজ করতে হয়। আমরা হচ্ছে গিয়ে ওয়ার্কারদের কাছে ম্যানেজমেন্টের এজেন্ট, ম্যানেজমেন্টের কাছে ওয়ার্কারদের এজেন্ট। ওকে, সো উভয় পক্ষকে আমাদেরকে কি করতে হয়, সাপোর্ট করতে হয়। লার্নার মাঝে মাঝে আমরা শিখি, টিচার মাঝে মাঝে আমরা শেখাই। ওকে, সো আমাদের এই চার্টে অনেকগুলো রেসপন্সিবিলিটিস নাকি। সো আমরা এমন একটা প্রফেশনে আছি, প্রফেশনটা যদি আমি আপনাদেরকে শর্টে একটু এটার যদি গভীরতাটা বোঝাই, আপনি যদি কখনো আপনার কর্মক্ষেত্রে একটা দুর্ঘটনা হয়, একজন লোক যদি ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়, এবং পরবর্তীতে আপনার কাছে যদি মনে হয় যে আপনি যদি আপনার কাজটা ঠিক মতো করতেন তাইলে সেই লোকটা সেভড হইতো, কোনো কারণে ক্ষতির হাত থেকে বাঁচতো অথবা মৃত্যুর হাত থেকে বাঁচতো, যদি বিষয়টা এরকম হয়, আপনি এরপর থেকে ঠিক মতো ঘুমাইতে পারবেন না। ওকে, এই জিনিসটা আপনাকে এতটা পীড়া দিবে। সো আমরা, ঠিক আছে, আমরা একটা প্রফেশন, এটা একটা প্রফেশন, এটা একটা কাজ, যেমন ঠিক তেমনি ভাবে আপনার প্রফেশনাল, আপনার কাজের উপর কিন্তু আরেকজনের সেফটি নির্ভর করতেছে, আরেকজনের ফ্যামিলি ডিপেন্ড করতেছে। সো এই বিষয়টাতে দেখা যাচ্ছে যে আমাদের এটা শুধুমাত্র একটা কাজ যদি আপনি মনে করেন, এটা ভুল হবে। আমাদেরকে এটা একটা প্যাশন হিসেবে নিতে হবে, আমাদেরকে এটা একটা রেসপন্সিবিলিটি হিসেবে নিতে হবে। আর এটা এমন একটা রেসপন্সিবিলিটি, আমরা আমাদের অনেকগুলো রেসপন্সিবিলিটিকে আমরা ডেলিগেট করতে পারবো। এটা আরেকজনকে আমরা চাইলে হচ্ছে গিয়ে আমাদের রেসপন্সিবিলিটি অনুযায়ী আমাদের যে কাজগুলো আছে, কাজগুলো আমি আরেকজনকে ডেলিগেট করতে পারবো। কিভাবে ডেলিগেট করতে পারবো? আমি ট্রেনিং করানোর কথা, আমার জায়গায় আমার ট্রেনিংটা আরেকজন করাবে, কিন্তু আমার যে রেসপন্সিবিলিটিটা আছে, আমার যে দায়ভারটা আছে, দায়ভারটাকে কিন্তু আমি ডেলিগেট করতে পারবো না। দায়ভারটা শেষ পর্যন্ত আমারই থাকবে। আমি যদি একটা টিমের হেলথ এন্ড সেফটি এর জন্য রেসপন্সিবল পার্সন হয়ে থাকি, দিন শেষে তাদের হেলথ এন্ড সেফটি এর দায়ভারটা আমারই থাকলো। সো এই জন্য আমাদেরকে হচ্ছে গিয়ে একটু রেগুলার যে জব হোল্ডার আছে তাদের চাইতে একটু বাইরে আইসা কাজ করতে হয় আর কি। সো যার জন্য সেফটি প্রফেশনে যারা কাজ করে তাদের হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটিস গুলো একটু ভিন্ন থাকে, তাদের কাজের দৃশ্যপট একটু ভিন্ন থাকে। আপনার হচ্ছে গিয়ে লাইক এটা কি বলে, কাজের প্রতি আপনার ডেডিকেশনটা একটু ভিন্ন থাকতে হবে আর কি। যেমনটা বললাম যে যদি আপনার মনে হয় যে আপনি আপনার কাজটা ঠিক মতো করলে কেউ একজন বেঁচে যাইতো, যদি আপনার কাছে এরকম মনে হয়, এরপর থেকে আপনি আর ঠিক মতো ঘুমাইতে পারবেন না। ওকে, সো এরপর আমরা আসি যে হোয়াই ডাজ অ্যান অর্গানাইজেশন নিড আ সেফটি সুপারভাইজার অর এ সেফটি প্রফেশনাল। একটা অর্গানাইজেশনের একজন সেফটি সুপারভাইজার অথবা সেফটি প্রফেশনাল কেন প্রয়োজন? যে জায়গায় আপনি দেখেন একটা অর্গানাইজেশন যদি একজন সেফটি সুপারভাইজারকে নিয়োগ দেয়, একজন সেফটি প্রফেশনালকে নিয়োগ দেয়, তাকে হচ্ছে গিয়ে মান্থলি একটা স্যালারি দিতে হবে, সেটা একটা খরচ। সে হচ্ছে গিয়ে অনেক ডকুমেন্টেশন নিয়ে আসবে, সেখানে একটা খরচ। সে অনেকগুলা আচ্ছা রিসোর্সেস হচ্ছে গিয়ে কোম্পানিকে দিয়ে কেনাবে, সেখানে একটা খরচ। সে পিপি ইমপ্লিমেন্ট করবে, সেখানে একটা খরচ। তো এই যে খরচগুলো একটা অর্গানাইজেশন বেয়ার করতেছে, কেন? আমরা কেউ কি বলতে পারবো এটার এটার কারণটা কি? কেন একটা অর্গানাইজেশনের এই জিনিসগুলো করা জরুরি? এনি আইডিয়া? দুই এক লাইন বললেও হবে। কোশ্চেনটা একটু আরেকবার বলেন। কোশ্চেনটা হচ্ছে একটা অর্গানাইজেশন কেন একজন হেলথ এন্ড সেফটি সুপারভাইজার নিয়োগ দিবে বা একজন সেফটি প্রফেশনাল নিয়োগ দিবে? এখানে হচ্ছে ওয়ার্কারদের সেফটির জন্য, এবং প্রতিষ্ঠান যেন ওই যে ওয়ার্কার সেফটির যদি কোনো দুর্ঘটনা ঘটে আইনি জটিলতা না পড়ে এবং ফাইন্যান্সিয়ালি কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ শাহজাদা ভাই। জামান ভাই কিছু বলতে যাচ্ছিলেন। হ্যাঁ, ওইটাই আর কি, কাছাকাছি ওই রকমই আর কি। আসলে এমপ্লয়ীদের সুরক্ষা বা এমপ্লয়ীদের দুর্ঘটনা না পতিত হয়, তাতে অনেক সময় প্ল্যান্টি দেওয়া লাগে বা অ্যাক্সিডেন্টের খরচ বিয়ার করা লাগে। যদি এরকম সেফটি ফলো করা না হয় তাহলে অ্যাক্সিডেন্ট এত বেশি বেড়ে যাবে যে কোম্পানি তাতে আরো বেশি খরচ হবে আর কি। আইনি জটিলতা তো আছে পাশাপাশি আর কি, এই কারণে সেফটি প্রফেসর জরুরি আর কি। জি জি, ধন্যবাদ জামান ভাই। সো একজন এখানটা জি সেফটি নয়ন ভাই, অফিসার থাকলে মৃত্যু পার্সেন্ট 0 হয়ে যাবে। ওয়ার্ক প্লেস ইনজুরি কমে যাবে বা ওয়ার্ক প্লেস ডেথ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে এরকম আর কি। এটা হ্যাঁ, আমাদের এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হয়েছে আর কি। এই সেফটি ডিপার্টমেন্ট আসার আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বর্তমানে মৃত্যুর পার্সেন্টেজ 0। গ্রেট গ্রেট গ্রেট। সো মূল উদ্দেশ্য কিন্তু এটাই যে আপনার কর্মক্ষেত্রটাকে নিরাপদ করে গড়ে তোলাই হচ্ছে গিয়ে এই অকুপেশনাল হেলথ এন্ড সেফটি এর উদ্দেশ্য। বা আপনি একজন সেফটি কারণ সুপারভাইজার, আমাদের মতো দুই একটা লোক কোম্পানিতে না গেলে কিছু হয় না, কোম্পানি চলবে, কিন্তু আমাদের ঘরে যদি আমরা না ফিরি সেক্ষেত্রে সমস্যা।
সেক্ষেত্রে সমস্যা। ওকে, সো এটা আসলে অনেকগুলো আউটকাম আছে। আউটকাম গুলা কেমন? আউটকাম গুলো হচ্ছে এমন যে একটা দুর্ঘটনা প্রবণ কর্মক্ষেত্রে লোকজন কাজ করতে কি থাকে না, ইচ্ছুক থাকে না। সো যার জন্য দেখা যাবে যে যারা কর্মী আছে তারা প্রতিনিয়ত জব ছেড়ে চলে যাচ্ছে, নতুন করে লোক আসতেছে, এমপ্লয়ি টার্নওভার অনেক বেশি থাকে। ওকে, সো এর পরবর্তীতে পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ওই যে জামান ভাই যেটা বললো, দুর্ঘটনা পরবর্তীকালীন সময় বিভিন্ন ধরনের ইস্যু, তারপরে নয়ন ভাই যেটা বললো মানুষজন মারা যাওয়া। ওকে, এই জিনিসগুলো কিন্তু নরমালি অনেক হ্যাসেল, আমরা হয়তো সেশনের পরবর্তী অংশে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। কিন্তু একটা কর্মক্ষেত্র যদি নিরাপদ না থাকে, কর্মক্ষেত্রের প্রত্যেকটা দুর্ঘটনা একজন সেফটি সুপারভাইজার হচ্ছে গিয়ে হায়ার করার চাইতে অনেক বেশি এক্সপেন্সিভ। এরকম একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে এমন, ইফ ইউ থিঙ্ক সেফটি ইজ এক্সপেন্সিভ দেন ট্রাই অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, এটার বাংলাটা হচ্ছে এমন যে আপনার যদি মনে হয় যে সেফটি হচ্ছে গিয়ে ব্যয়বহুল, সেক্ষেত্রে আপনি একটা অ্যাক্সিডেন্ট ট্রাই করে দেখতে পারেন যে অ্যাক্সিডেন্ট কেমন, তার মানে অ্যাক্সিডেন্ট তার চাইতেও বেশি ব্যয়বহুল। ওকে, সো এই জন্য হচ্ছে গিয়ে একটা কর্মক্ষেত্রকে নিরাপদভাবে গড়ে তোলার জন্য হচ্ছে গিয়ে প্রত্যেকটা অর্গানাইজেশনে একজন করে সেফটি সুপারভাইজার প্রয়োজন। একজন সেফটি সুপারভাইজারের রেসপন্সিবিলিটিস গুলো কি কি থাকবে? একজন সেফটি সুপারভাইজার রেসপন্সিবিলিটিস থাকবে, your people safety must be your top priority. ওকে, আপনার অধীনস্থ যারা কর্মী থাকবে তাদের সেফটি হবে তার সর্বোচ্চ দায়িত্ব। তাকে প্রত্যেকটা শিফট একটা নতুন সেফটি মেসেজ দিয়ে শুরু করতে হবে, যাতে করে লোকজন এনকারেজড হয়, লোকজনকে উৎসাহিত করা যে তারা যেন সেফটির দিকে তারা যেন হচ্ছে গিয়ে ধাবিত হয় আর কি। নর্মালি আমি একটা প্রজেক্টে হচ্ছে ভিজিটে গেছিলাম, ভিজিটে যাওয়ার পর আমি ওখানে দেখলাম যে মেইন গেটের পরবর্তীতে একটা হচ্ছে গিয়ে বড় একটা সাইনবোর্ড। ওকে, সাইনবোর্ডের মধ্যে একটা হচ্ছে বক্স, ছোট একটা বক্স, বক্সের মধ্যে লেখা, বক্সের উপরে লেখা হচ্ছে আপনি কি জানতে চান আপনার সেফটির জন্য কে দায়ী? সো জিনিসটা দেখে আমার কাছে ইন্টারেস্টিং মনে হইলো। তারপরে নিচে লেখা আছে জানতে চাইলে বক্সটি খুলুন। তো আমি এটা কাছে গেলাম, কাছে গিয়ে হচ্ছে গিয়ে বক্সটা খুললাম, খুলে দেখলাম যে ভিতরে একটা আয়না আছে। সো আয়নাতে কি দেখা যাচ্ছে? আমার নিজের ছবি দেখা যাচ্ছে। সো এটা মানে হচ্ছে অনেকটা এমন যে আমার সেফটির জন্য সর্বপ্রথম কিন্তু আমি নিজেই দায়ী, বা আমার সেফটির দায়িত্ব সর্বপ্রথম আমার নিজের, তারপরে বাকিদের, নাকি? হ্যাঁ স্যার। জি So, জি 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 আমার কর্মীদেরকে এই জিনিসটা কি করতে হবে? বোঝাইতে হবে, তাদের মেন্টালি এই জিনিসটা সেট করতে হবে, তাদেরকে কাউন্সিলিং করতে হবে, তাদেরকে শিখাইতে হবে, তাদেরকে পড়াইতে হবে। ওকে, এবং তাদেরকে এনকারেজ করতে হবে। আমি আরেকটা জায়গায় দেখছিলাম এরকম যে আপনার এন্ট্রি গেটের পরেই একটা বড় সাইনেজের মধ্যে হচ্ছে গিয়ে একটা পরিবারের ছবি, যে একজন ওয়ার্কার, তার স্ত্রী, তার 2 সন্তান, তারা হচ্ছে গিয়ে অনেক হ্যাপি একটা ফ্যামিলি আর কি। সো ওর ওই ছবিটার নিচে দিয়ে লেখা যে রিমেম্বার ইউর ফ্যামিলি ইজ ওয়েটিং ফর ইউ। ওকে, সো এরপরে লেখা আছে গেট ব্যাক হোম সেফলি। সো বলা হচ্ছে যে এরকম যে আপনাকে মনে রাখার জন্য যে আপনার ফ্যামিলি আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি যেন দিন শেষে, কাজ শেষে আপনার ফ্যামিলির কাছে নিরাপদে ফেরত যেতে পারেন, সেই জিনিসটা বিবেচনায় রেখে আপনাকে কাজ করতে হবে। ওকে, সো এই মেসেজগুলো হচ্ছে এমন, এগুলো হচ্ছে কি আপনার কর্মীদেরকে এনকারেজ করার জন্য, তারা যেন সেফটি ফলো করে। এরপরে একজন সেফটি সুপারভাইজারকে যতগুলো সেফটি কনসার্নস তার কাছে রেজ করা হবে, সবগুলোতে যেন সে কি করে, রেসপন্স করে বা অ্যাকশন নেয়। কেউ একজন আপনার কাছে রিপোর্ট করলো যে স্যার অমুক জায়গায় পারমিট ছাড়া কাজ করতেছে, আপনি সেই জিনিসটা গুরুত্ব সহকারে দেখতে হবে। কেউ একজন এসে যদি আপনাকে বলে যে স্যার আমার হেলমেট নষ্ট হয়ে গেছে, আপনাকে সেই জিনিসটা গুরুত্ব সহকারে দেখতে হবে। কেউ একজন এসে যদি বলে যে স্যার আমি অমুক জায়গায় একজনকে দেখছি হেলমেট ছাড়া কাজ করতেছে, আপনাকে এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখতে হবে। সো এতে করে কি হবে, আপনি যখন এই বিষয়টাকে গুরুত্ব দিবেন, এই জিনিসটা আপনার টিমের কাছেও গুরুত্ব পাবে আর কি। আদারওয়াইজ আপনি যদি এগুলোকে গুরুত্ব না দেন, আপনার টিমের কাছেও আস্তে আস্তে এটা গ্রহণযোগ্যতা হারাবে, আপনার পজিটিভ কালচারটা গড়ে উঠবে না। এরপর হচ্ছে গিয়ে আউটস্ট্যান্ডিং যতগুলো সেফটি কনসার্নস আছে এগুলোকে অবশ্যই টাইম টু টাইম ফলো আপ করতে হবে, যেন এগুলো অন টাইম ক্লোজ হয়। একজন সেফটি সুপারভাইজারকে নিশ্চিত করতে হবে তার অধীনস্থ যারা কর্মী আছে তারা যেন সেফটি রুলস গুলা বোঝে এবং প্রতিনিয়ত ফলো করে। তাদেরকে সবসময় তাদের সেফটি চক্ষু খোলা রাখতে হবে। সেফটি চক্ষু খোলা রাখা মানে আপনার চারপাশে সবসময় হচ্ছে গিয়ে চোখ রাখতে হবে, আপনার চারপাশে কেউ অনিরাপদে কাজ করতেছে কিনা, অনিরাপদ কোনো কিছু আছে কিনা, এমন কোনো কিছু আছে কিনা যেটা আপনার কর্মীদের ক্ষতি করতে পারে, সেটা যেন আপনার চোখকে না আড়ায়। এই জন্য আপনার সেফটি চক্ষু সবসময় খোলা রাখতে হবে। আপনি যখনই কোনো একটা সেফটি কনসার্নস দেখবেন,
ইমিডিয়েটলি আপনাকে সেই হ্যাজার্ডের সাথে ডিল করতে হবে। প্রতিনিয়ত আমাদেরকে ভালো হাউসকিপিং প্রমোট করতে হবে, যেন আমাদের কর্মীরা প্রতিদিন তাদের কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নতুন যদি কোনো হ্যাজার্ড রেইজ হয় সেটা খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। ওয়াক ইওর সেফটি টক। অনেক সময় আমরা কি করি, আমরা সেফটি লোকজন শুধু কথা বলি, ওই যে গিয়ে আমাদের পলিটিশিয়ানদের মতো আর কি। আমাদের পলিটিশিয়ানরা যেমন হচ্ছে গিয়ে নানান রকম কথা বলে, নানান রকম প্রমিস করে, কিন্তু দিন শেষে কাজের বেলায় ঠন ঠন। সো আমাদের কথাগুলো যেন তেমন না হয়। আমরা সবসময় যেভাবে বলবো সেভাবেই যেন কাজ করব, এমন কিছু বলবো না যেটা আমরা করতে পারবো না। ওকে, লিসেন টু ইউর পিপল। মাঝে মাঝে আমরা কি করি, শুধু আমরা বলি, আমরা লোকজনের কাছ থেকে শুনতে চাই না। এটা হচ্ছে একটা বসি বিহেভিয়ার আর কি, যে আমি যেভাবে বলছি এভাবেই শুনতে হবে। সো বিষয়টা এমন না করে আমরা যদি বিষয়টাকে একটু ভিন্নভাবে করি, যা নর্মালি আপনি দেখলেন যে কেউ একজন অনিরাপদে কাজ করতেছে, তো আপনি গিয়ে তাকে থামাইলেন, থামায় আপনি বললেন যে দেখেন আপনি যদি এভাবে কাজ করেন তাহলে ঘটনাটা এভাবে ঘটতে পারে, আপনার কি মনে হয় কিভাবে কাজ করলে এভাবে এই দুর্ঘটনাটা ঘটবে না? তো এতে করে কি হবে, লোকটা মনে করবে যে আমার তো হচ্ছে গিয়ে গুরুত্ব দিচ্ছে, তখন সে তার নিজের সর্বোচ্চ দিয়ে, নিজের সর্বোচ্চ এক্সপেরিয়েন্স দিয়ে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। এখন আপনি যদি দেখেন যে আপনি যে সমাধানটা চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত সমাধানটা সে দিয়ে দিছে, তাহলে তো বেটার, এখন আপনি এনফোর্স করবেন তাকে সেটা ফলো করার জন্য। অথবা সেটা যদি আপনার সাথে অ্যালাইন না হয়, তার সাথে কথা বলে আলোচনা করে আপনি যেভাবে চান সেভাবে তাকে অ্যালাইন করে তারপর বলবেন যে ঠিক আছে তুমি এভাবে কাজ করো। ওকে, সো মাঝে মাঝে লোকজনের কথা শুনতে হবে। সামটাইমস তারাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি জানে আর কি, কারণ ফিজিক্যালি কাজগুলো তো আমি আর আপনি করি না, ফিজিক্যালি কাজগুলো তারাই করে। সো আমার আপনার চাইতে তাদের কি এটাকে বলে ফিলটা অনেক বেশি হবে আর কি, যে কোন কাজটা সেফ কোন কাজটা নট সেফ। আপনার কর্মীদেরকে সবসময় এনকারেজ করা, যাতে করে তারা যদি কোনো নিকটবর্তী দুর্ঘটনা ঘটে সেটা যেন আপনার কাছে প্রকাশ করে, সে বিষয়ে হচ্ছে কি তাদেরকে এনকারেজ করতে হবে। আমাদের কর্মক্ষেত্রকে প্রতিনিয়ত ইন্সপেকশন করতে হবে। আমাদের যে ভেহিকেলস গুলো আছে এগুলো সবসময় নিরাপদ আছে কিনা, আমাদের যে ইকুইপমেন্ট গুলো আছে, আমাদের যে টুলস গুলো আছে, এই জিনিসগুলা আমাদের কর্মীদের জন্য নিরাপদ কিনা, এই জিনিসটা ভেরিফাই করার জন্য প্রতিনিয়ত, এটা উইকলি হইতে পারে, এটা বাই উইকলি হইতে পারে, মান্থলি হইতে পারে, আমাদেরকে এই জিনিসগুলো ইন্সপেকশন করতে হবে। এনকারেজ ইউর পিপল টু হ্যাভ এ সেফটি ভয়েস। আমার কর্মীদের যেন একটা সেফটি ভয়েস থাকে, তারা যদি আনসেফ কোনো কিছু থাকে তারা যেন নিজের ভয়েস রেজ করতে তারা যেন ভয় না পায়, তাদেরকে এনকারেজ করতে হবে। ওকে, রিভিউ সেফটি অ্যাক্সিডেন্টস এন্ড ইনসিডেন্টস দ্যাট হ্যাভ অকার্ড ইন অর আউটসাইড ইউর ওয়ার্ক গ্রুপ অর্গানাইজেশন। বিষয় হচ্ছে কি, আপনি যখন কোথাও কাজ করতে গেছেন, আপনি জয়েন করার পূর্ববর্তীতে ওই অর্গানাইজেশনে বা ওই কর্মক্ষেত্রে কি কি দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনার রিপোর্টগুলো আপনি দেখতে পারেন, এবং সেই দুর্ঘটনাগুলো যেন রিঅকারেন্স না ঘটে সেই বিষয়টা নিশ্চিতকরণে আপনি আপনার অ্যাকশন আইটেম সাজাইতে হবে আপনাকে। যদি আপনি দেখেন কেউ একজন অনিরাপদে কাজ করতেছে, সেক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটিস গুলো কি থাকবে। আপনি দেখলেন যে কেউ একজন অনিরাপদে কাজ করতেছে, যে যেভাবে কাজ করতেছে সেইভাবে কাজ করলে একটা দুর্ঘটনা ঘটবে, এবং দুর্ঘটনা ঘটে হয় সে ক্ষতিগ্রস্ত হবে, অথবা তার সহকর্মীকে ক্ষতিগ্রস্ত করবে, অথবা কোনো অ্যাসেট ক্ষতিগ্রস্ত করবে। তখন আপনাকে যেটা করতে হবে, প্রথমত স্টপ দ্য অ্যাকশন রাইট অ্যাওয়ে, তাকে থামাইতে হবে। অন্য কোনোভাবে এটাকে দেখার সুযোগ নাই, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে তারা কি এটা জেনে বুঝে এমন করতেছে নাকি না জেনে কাজ করতেছে। ওকে, সো এরকম হইতে পারে তারা হয়তো জানে, কিন্তু কেউ একজন তাদেরকে প্রভাবিত করতেছে এভাবে কাজ করার জন্য। যদি সে না জানে, সেক্ষেত্রে তাকে শিখাইতে হবে যে কিভাবে নিরাপদে কাজটা করা যায়, এবং তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে বিষয়টা কি এরকম কিনা, কেউ কি তাকে এভাবে কাজ করতে বলছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে সুপারভাইজার বা টিম লিডার বা ম্যানেজারের চাপে পড়ে লোকজন অনিরাপদে কাজ করে। সো যদি হয় কারণ, আপনাকে এই কারণটা আইডেন্টিফাই করতে হবে এবং আপনাকে ওভাবে ডিল করতে হবে। যে ব্যক্তি আনসেফে কাজ করতেছিল তার সাথে ডিসকাশন করে আপনি যেই ইস্যুটা পাইছেন সেই ইস্যুটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং সলভ করতে হবে। যদি তার ম্যানেজার কর্তৃক সে ফোর্স হয় এভাবে কাজ করার জন্য, এখন আপনি গিয়ে যদি তার ম্যানেজারকে বলেন, সেক্ষেত্রে কি হবে, তার ম্যানেজার বুঝতে পারবে যে সে আপনার কাছে তার নামে নালিশ করছে। তো তখন হচ্ছে গিয়ে লোকটা চাকরি চলে যাবে। তো যখন এরকম একটা ঘটনা ঘটবে, এরপর থেকে ওই কর্মী, অন্য কোনো কর্মী আপনার কাছে এটা প্রকাশ করবে না। সো আপনাকে এটা টেকনিক্যালি এবং প্রফেশনালি ডিল করতে হবে, যাতে করে ওই ওয়ার্কারের কোনো ক্ষতি না হয়। ওকে, সো এর পরবর্তীতে সেফটি ডেফিনেশন। সেফটি ডেফিনেশনে বেশ কিছু জিনিস আসে, হেলথ, সেফটি
and environmental protection. ওকে, সো সর্বপ্রথম আমরা যদি হেলথ নিয়ে আলোচনা করি, আমরা তো যখন সেফটি বলি, সেফটিতে তিনটা জিনিস আসে, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে সেফটি, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, নাকি? সো হেলথ বলতে আমরা কি বুঝি? স্বাস্থ্য, নাকি? হেলথ বলতে কি আমরা জি স্বাস্থ্য ভাই, বুঝি? জি। তো স্বাস্থ্য মানে কি? একটু মোটাসোটা হওয়া, 100 কেজির মতো ওজন হওয়া। যদি 100 কেজি ওজন হয় তাহলে আমরা আপনি স্বাস্থ্যবান, আমরা কি এরকম করে বলতে পারি? না, সুস্বাস্থ্য যেটা আর কি। সুস্বাস্থ্য মানে হচ্ছে কি অসুস্থতার অনুপস্থিতি, তাই তো? জি জি জি। আপনি যদি, আপনার মধ্যে যদি কোনো অসুস্থতা না থাকে তাহলেই আমরা তাকে স্বাস্থ্যবান বলি। মোটাসোটা হলে তাকে তো স্বাস্থ্যবান বলার সুযোগ নাই, নাকি? না না না। ওকে, সো এই জন্য আমাদেরকে প্রথমে হেলথের মূল সংজ্ঞাটা জানতে হবে। হেলথ মানে হচ্ছে গিয়ে ফ্রি অফ ইলনেস, আপনার কোনো অসুস্থতা যদি না থাকে সেটাকে আমরা বলি হেলথ। সো আমরা কর্মক্ষেত্রে এই হেলথটা দুই ভাবে নিশ্চিত করব। প্রথমত, অসুস্থ কোনো ব্যক্তি যেন কাজে না আসে। দ্বিতীয়ত, আপনার এখানে কাজ করে কেউ যেন অসুস্থ না হয়। ওকে, এখন আপনি বলতে পারেন যে জিনিসটা আসলে কিভাবে সম্ভব? অসুস্থ কেউ ব্যক্তি আপনার এখানে যেন কাজ করতে না আসে, এটা নিশ্চিত করা কিভাবে সম্ভব? তো ভেরি মাচ সম্ভব। আপনি যখন স্ক্রিনিং করতেছেন, আপনি তখন হচ্ছে গিয়ে জিনিসগুলো যাচাই বাছাই করবেন। আপনি দেখবেন যে অনেক কোম্পানি হায়ারিং এর সময় হচ্ছে গিয়ে হেলথ চেক আপ করে। দেখছেন কিনা এরকম? কেউ কি হ্যাঁ দেখছেন? স্যার করে। অনেক জায়গায় করে আর কি। সো তার মানে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে কি তারা অসুস্থ কাউকে হচ্ছে গিয়ে কাজে নিয়োগ দিতে চাচ্ছে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার এখানে কাজ করে কেউ যেন অসুস্থ না হয়। কিরকম? সেটা শর্ট টার্ম অসুস্থ হতে পারে, লং টার্ম অসুস্থ হতে পারে। লং টার্ম অসুস্থ কেমন? প্রতিনিয়ত আপনি আপনার কর্মীদেরকে ডাস্টের মধ্যে কাজ করাচ্ছেন। সো এখনো তো তাদের ইয়াং বয়স বা হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে ভালো সময়, তো এই জন্য হয়তো তারা এখন অসুস্থ হচ্ছে না। কিন্তু দীর্ঘ সময় যদি আপনি ডাস্টের মধ্যে তাদেরকে দিয়ে কাজ করান, একটা সময় গিয়ে তাদের ফুসফুস দুর্বল হয়ে যাবে। ওকে, লাংস দুর্বল হয়ে যাবে, লাংস দুর্বল হয়ে তারা অসুস্থ হয়ে যাবে। এটাকে আমরা বলি অকুপেশনাল ডিজিজ, অর্থাৎ পেশাগত রোগ যেটাকে আমরা বলি আর কি। বা দীর্ঘ সময় যদি আপনি মাস্ক ব্যবহার না করে যদি আপনি পেইন্টিং করেন, পেইন্টিং এর যে ভ্যাপরটা আছে, ভ্যাপরটা আপনার নাকের মধ্য দিয়ে ঢুকে আপনার ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি যদি হাত মোজা ব্যবহার না করে দীর্ঘ সময় যদি কেমিক্যাল নিয়ে কাজ করেন, আপনার স্কিন ক্ষতিগ্রস্ত হবে। ওকে, বা হচ্ছে কি আপনি এক্সট্রিম ঠান্ডা ওয়েদারে যদি আপনার কর্মীদেরকে কাজ করান, এক্সট্রিম গরম ওয়েদারে যদি আপনি আপনার কর্মীদেরকে কাজ করান, আপনার কর্মীরা অসুস্থ হয়ে যাবে না? সো এই জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার প্রতিষ্ঠানে কাজ করে কেউ যেন অসুস্থ না হয়ে যায়। ইটস ভেরি মাচ ফেয়ার না? আপনি অসুস্থ কাউকে হায়ার করতেছেন না, কিন্তু আপনার এখানে কাজ করায় লোকজনকে অসুস্থ করে ফেলতেছেন। এটা তো ফেয়ার না। সো আপনি যদি চান আপনি অসুস্থ কাউকে হায়ার করবেন না, তাহলে আপনাকে এটাও নিশ্চিত করতে হবে যে আপনার প্রতিষ্ঠানে কাজ করে কেউ যেন অসুস্থ না হয়। ওকে, সো প্রথমত আমরা হেলথ নিশ্চিত করলাম। এরপর হচ্ছে সেফটি। সেফটি মানে হচ্ছে সুরক্ষা। সুরক্ষা মানে হচ্ছে গিয়ে অনুপস্থিতি অফ ঝুঁকি। ওকে, সো সেফটি মানে হচ্ছে গিয়ে ঝুঁকিমুক্ত একটা কর্ম পরিবেশ নিশ্চিত করা আপনার কর্মীদের জন্য। কিভাবে ঝুঁকিমুক্ত একটা কর্ম পরিবেশ নিশ্চিত করবেন? ধরেন আমি একটা কমন এক্সাম্পল যেটা হচ্ছে গিয়ে দেই আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে। আপনার একটা পুকুর আছে, ওকে, বড়সড় একটা পুকুর আছে। পুকুরের মধ্যে আপনি 5টা বড় বড় কুমির কি করতেছেন? চাষ করছেন। এখন আপনার পুকুরের মধ্যে অনেক শ্যাওলা হয়ে গেছে, পুকুরের মধ্যে অনেক জঞ্জাট হয়ে গেছে, আপনি পুকুর পরিষ্কার করবেন। এখন আপনি কি বাইরে থেকে 2জন লোক নিয়ে এসে পুকুরের মধ্যে নামাই দিবেন হচ্ছে গিয়ে পুকুরটা পরিষ্কার করার জন্য? না, এটা তো তাদের জন্য সেফ না, কুমিরে খেয়ে ফেলবে। তাদের জন্য সেফ না। এখন এটা কি জন্য সেফ না? আপনার পুকুরের মধ্যে কুমির আছে, কিন্তু তারা তো জানে না আপনার পুকুরে কুমির আছে। জি জি। সো এটা আপনার দায়িত্ব তাদেরকে ইনফর্ম করা পুকুরের মধ্যে কুমির আছে। এটার আপনার দায়িত্ব আপনার কুমিরকে কন্ট্রোল করা যখন তারা কাজ করতেছে। কিভাবে? আপনি হয়তো পুকুরের একপাশে একটা কেজ রাখতে পারেন, কেজের মধ্যে আপনি খাবার দিলেন, কুমিরগুলো খাবার খাইতে ঢুকলো, আপনি কেজটা বন্ধ করে দিলেন, শেষ। আপনার কুমিরগুলো কেজের মধ্যে চলে গেছে। এখন আপনার লোকজন গিয়ে পুকুর পরিষ্কার করবে। ওকে, ইটস ভেরি মাচ ফেয়ার না? এর মানে হচ্ছে কি একটা ঝুঁকিমুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করা আপনার কর্মীদের জন্য। যদি আপনি এই ঝুঁকিমুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত না করেন অথবা ঝুঁকি সম্পর্কে আপনার কর্মীদেরকে অবগত না করেন, দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ। ওকে, এটা হচ্ছে কি আপনার একটা লিগ্যাল অব্লিগেশন আপনার কর্মীদেরকে অবগত করা যে কর্মক্ষেত্রের মধ্যে কি কি বিপদ আছে এবং সেই বিপদগুলোকে নিয়ন্ত্রণ করাও আপনার দায়িত্ব। ওকে, সো এই জন্য নর্মালি আপনি দেখবেন যে আমরা কর্মক্ষেত্রে যখন লোকজন নিয়োগ করি সেফটি ওরিয়েন্টেশন করাই কিনা?
আপনারা যারা কাজ করেন, জামান ভাই আপনারা করান না সেফটি ওরিয়েন্টেশন? জি জি করানো হয়, জি করানো হয়। সেফটি ওরিয়েন্টেশনে কি বলা হয় যে আপনার প্রতিষ্ঠানে কি কি কমন কি কি বিপদ আছে এই বিপদগুলো সম্পর্কে অবগত করা হয় না, তাই না? জি 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 জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এর মানে হচ্ছে কি আপনি তাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমার এখানে এই বিপদ আছে। এরপর হচ্ছে কি আপনারা রিস্ক অ্যাসেসমেন্ট করতেছেন, এই বিপদগুলোকে নিয়ন্ত্রণ করার হচ্ছে কি উপায় আপনারা খুঁজতেছেন, উপায় আপনারা হচ্ছে গিয়ে বের করতেছেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি কি করতেছেন, আপনি পারমিট টু ওয়ার্ক সিস্টেমের মাধ্যমে আপনার কর্মীদেরকে হ্যাজার্ড গুলাকে আপনি নিয়ন্ত্রণ করতেছেন। ওকে, সো এগুলোর মাধ্যমে আমরা কি করতেছি, একটা নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতেছি। আমার যখন ওয়ার্কিং এট হাইট উচ্চতায় যখন লোকজন কাজ করতে যাচ্ছে, আমি লোকজনদেরকে ফুল বডি হার্নেস দিচ্ছি। লোকজন যখন ইলেকট্রিসিটিতে কাজ করতে যাচ্ছে, আমরা ইলেকট্রিসিটি শাটডাউন করতেছি অথবা লোটো অ্যাপ্লাই করতেছি। ওকে, লোকজন যখন হচ্ছে গিয়ে ওয়েল্ডিং গ্রাইন্ডিং করতেছে, আমরা যখন লোকজনদেরকে রাবার হাত মোজা, রাবারের অ্যাপ্রন দিচ্ছি যাতে করে তাদের গায়ে আগুন না লাগে। ওকে, এগুলোর মাধ্যমে আমরা কি করতেছি, লোকজনের সেফটি নিশ্চিত করতেছি। ওকে, এর পাশাপাশি আরেকটা জিনিস, হয়তো এখানে জিনিসটা মেনশন নাই, আরেকটা জিনিস হচ্ছে ওয়েলবিং, হেলথ সেফটি ওয়েলবিং। বাংলাদেশ লেবার লর মধ্যে হচ্ছে কি এই জিনিসটা ক্লিয়ারলি স্পেসিফাই করা আছে যে প্রত্যেকটা অর্গানাইজেশন তার অধীনস্থ কর্মীদের হেলথ সেফটি অ্যান্ড ওয়েলবিং এই তিনটা জিনিস নিশ্চিত করতে হবে। তাহলে হেলথ এবং সেফটিতে তো আমরা বুঝতে পারছি, ওয়েলবিং জিনিসটা কি কেউ বলতে পারবেন? জি স্যার। ওয়েলবিং জিনিসটা কি, ওয়েলবিং? স্যার ওয়েলবিং হচ্ছে যে তিনটা সেফটি, তিনটা করা, হেলথ, সেফটি আর হেলথ হচ্ছে সেফটি এবং এনভায়রনমেন্ট, পরিবেশ। কর্মীদের মৌলিক অধিকার। হ্যাঁ, ওয়েলবিং তিনটাই। কর্মীদের মৌলিক অধিকার বোঝায়। কর্মীদের মৌলিক অধিকার কি? কর্মীদের মৌলিক অধিকারের মধ্যে আছে বিশুদ্ধ খাবার পানি, টয়লেট ফ্যাসিলিটিস, ওয়াশরুম ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট এইড ফ্যাসিলিটিস। ওকে, তাদের রেস্ট করার একটা জায়গা। ওকে, তাদের হচ্ছে গিয়ে চেঞ্জ করার একটা জায়গা। ওকে, তাদের খাবার দাবারের জন্য একটা জায়গা। এগুলো হচ্ছে গিয়ে কর্মীদের মৌলিক অধিকার। আপনার বিশুদ্ধ খাবার পানি ছাড়া 8-10 ঘন্টা আপনার কর্মীরা কিভাবে কাজ করবে? সম্ভব না। আপনার টয়লেট ফ্যাসিলিটিস থাকতে হবে, টয়লেট ফ্যাসিলিটি না থাকলে কি হবে, কর্মীরা হচ্ছে গিয়া এই জিনিসগুলো তো এমন তো না যে সে বাসা থেকে টয়লেট সাইডে আসবে তারপর আবার বাসায় গিয়ে টয়লেট করবে, সম্ভব না। এগুলো হচ্ছে কর্মীদের মৌলিক অধিকার। সো আপনাকে কর্মীদের এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। ওকে, এর পাশাপাশি হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এনভায়রনমেন্টাল প্রোটেকশন মানে কি? এনভায়রনমেন্টাল প্রোটেকশন মানে হচ্ছে কি আপনার অর্গানাইজেশনের কোনো কাজের মাধ্যমে, কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে এনভায়রনমেন্ট কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? মাটি, পানি এবং বায়ু, নাকি? সো আপনি আপনার কাজের মাধ্যমে মাটি দূষণ করতে পারবেন না, পানি দূষণ করতে পারবেন না এবং বায়ু দূষণ করতে পারবেন না। মাটি দূষণ কিভাবে হয়? আপনি যখন বিষাক্ত কোনো কেমিক্যাল হচ্ছে গিয়ে ব্যবহার করেন, তখন ওই কেমিক্যালটা যখন হচ্ছে গিয়ে আপনার স্পিল হয় তখন সেটা মাটিতে পড়ে। মাটিতে পড়লে কি হবে? ইন ফিউচার ওই মাটিতে আর কোনো ফসল হবে না। বৃষ্টির পানিতে ওই মাটি থেকে কেমিক্যালটা ধোয়া যায় পানিতে পড়বে, পানিতে পড়ে আমাদের যে অ্যাকুয়াটিক লাইফ, মাছ বলেন বা জলজ জীবন বলেন, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। আপনার হচ্ছে গিয়ে মেশিনের ধোঁয়া হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টের ক্ষতি করতেছে, বাতাস দূষণ করতেছে। ওকে, সো এই জন্য আমাদের কোনো অ্যাক্টিভিটিস অথবা আমাদের কোনো কাজ যেন কি করতে না পারে, এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করতে না পারে, এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে আমরা কি সেফটির ওভারঅল জিনিসটা বুঝতে পারছি যে একজন সেফটির ওভারঅল বা হচ্ছে কি আমাদের গোলটা কি? হ্যাঁ স্যার। ওকে, সো এই আমাদেরকে গোলটা জানা, এবং আমি এই ছোট ছোট 3-4টা টপিক নিয়ে এতক্ষণ কেন আলোচনা করছি, এই ছোট ছোট 3-4টা টপিক নিয়ে এই জন্য আলোচনা করছি এতক্ষণ ধরে, যাতে করে আমরা আমাদের গোলটা বুঝতে পারি। আমরা যদি আমাদের গোল বার না চিনি, সেক্ষেত্রে সারাদিন বল নিয়ে দৌড়ায়ও কিন্তু গোল দিতে পারবো না। কি বলেন, পারবো কি? না স্যার। পারবো না। সেই জন্য আমাদেরকে গোল বার সেট করতে হবে। প্রথমে আমাদের গোলটা কি? সো আমাদের মূল গোল হচ্ছে হেলথ, সেফটি, ওয়েলফেয়ার অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এবার এবং পাশাপাশি কোম্পানির অ্যাসেট যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে সেফটি আরো কিছু নতুন নতুন শব্দ। সেফটির সবচেয়ে একটা কমন শব্দ হচ্ছে হ্যাজার্ড। আমরা যারা সেফটি প্রফেশনে কাজ করি এই জিনিসটা আমরা প্রতিদিন 1000 বার করে উচ্চারণ করি, হ্যাজার্ড হ্যাজার্ড হ্যাজার্ড। এই হ্যাজার্ডটা কি আসলে? আমরা যারা সেফটি প্রফেশন শুরু করব আমাদেরকে এই হ্যাজার্ডটা কোনো প্রকার হেজিটেশন ছাড়া, সংকোচ ছাড়া জানতে হবে। হ্যাজার্ড কি বলেন তো? কেউ একজন হ্যাজার্ডের সংজ্ঞাটা একটু বলার চেষ্টা করি তো আমরা।
এটা এমন একটা জিনিস যেটার কারণে আমার অ্যাক্সিডেন্ট করতে পারে বা কোনো কিছু ড্যামেজ হয়ে যেতে পারে বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। জি, ধন্যবাদ জামান ভাই। সো জামান ভাই যেটা বলতেছিল যে হ্যাজার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বা কারো ক্ষতি হইতে পারে। আর কারো কাছে কোনো কিছু আছে? কোনো একটা কাজের জন্য যে সমস্যাটা তৈরি হয়। কোনো ধরনের সম্ভাবনাটাই, যে কোনো ধরনের ঘটনা, দুর্ঘটনা, মানে বিপদ যেটাকে বলা হয় কর্মক্ষেত্রে, এটা ঘটার তাই হচ্ছে হ্যাজার্ড। ওকে ওকে, ধন্যবাদ সবাইকে। সম্ভাবনা এটা একটু ভিন্ন টপিকে চলে গেছে। নরমালি বিপদ, হ্যাঁ বলা যায় হ্যাজার্ড মানে ঝামেলা, হ্যাজার্ড মানে বিপদ, এই জিনিসটা বলা যায়। কিন্তু হ্যাজার্ডটা, ত্রুটিও বলা যায় স্যার। জি জি, স্যার ত্রুটিও বলা যায় এটা হ্যাজার্ড। ত্রুটিও বলা যায়, এটাকে ত্রুটিও বলা যায়। কিন্তু হ্যাজার্ডের মূল সারমর্ম কিন্তু এটা না। হ্যাজার্ডের মূল সারমর্ম হচ্ছে হ্যাজার্ড হচ্ছে এমন কিছু যার মানুষের সম্পদের অথবা এনভায়রনমেন্টের ক্ষতি করার সামর্থ্য আছে, সেটাই হচ্ছে গিয়ে হ্যাজার্ড। আমি আরেকবার বলি আপনাদের বোঝার সুবিধা হচ্ছে, হ্যাজার্ড হচ্ছে এমন কিছু যার মানুষের সম্পদের অথবা এনভায়রনমেন্টের ক্ষতি করার সামর্থ্য আছে। ওকে, এটা যদি আপনার ক্ষতি করার সামর্থ্য থাকে তাহলেই এটা হ্যাজার্ড। ফর এক্সাম্পল, আমি হচ্ছে গিয়ে সবসময় একটা কমন উদাহরণ দেই, একটা কলম। আপনি হাতের মধ্যে একটা কলমটা নিলেন, নর্মালি আমরা জানি যে কলমটা কি না, আমাদের জন্য কোনো ক্ষতি, তেমন একটা ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি কলমের ঢাকনাটা খুলে এই ছোট্ট এই কলমটা কি একটা বাচ্চার হাতে দিবেন, ছোট্ট বাচ্চার হাতে? না, কেন না স্যার, দিবেন? কখনোই দেবো না। কেন দিবেন না? এটাতে স্যার একটা রিস্ক হইতে পারে, যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এটা নিয়ে বাচ্চা তো জানে না যে এটার কি সমস্যা। বাচ্চা কি করতে পারে, এটা নিজের চোখের মধ্যে দিতে পারে, মুখের মধ্যে দিতে পারে, দিয়া হচ্ছে গিয়ে তাইলে করে কি দেখেন, কলমের আপনি যখন ঢাকনাটা খুলে ফেলতেছেন এটার এক পাশ কিন্তু ধারালো। সো আমি, আমার আর আপনার হাতে হয়তো এটা আমার আর আপনার জন্য নিরাপদ, কিন্তু একটা বাচ্চা যে জানে না যে এটা তার ক্ষতি করতে পারে, তার হাতে কিন্তু এটা নিরাপদ না। কি জন্য? এটা তার ক্ষতি করতে পারে। ওকে, সো ক্ষেত্র বিশেষে একটা কলমও হচ্ছে গিয়ে হ্যাজার্ড। এখানে দেখেন ছবিতে দেখানো হচ্ছে, প্রথম ছবিতে ইলেকট্রিক্যাল একটা প্লাগ লাগাইতে গিয়ে এটা একটা সেফটি হ্যাজার্ড, এটা আপনাকে ফিজিক্যালি হিট করতেছে, এটা একটা সেফটি হ্যাজার্ড, ইলেকট্রিসিটি। পাশেই দেখেন স্ন্যাক, একটা সাপ। যদি আপনি হাতে 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 এরকম করে ধরেন, সাপ আপনার কি করবে? ওই কামড় দেবে কামড় অথবা দেবে। হতে পারে। সো সাপে আপনার সবল দিবে, তার মানে সাপের আপনার ক্ষতি করার সামর্থ্য আছে। আপনি যখন সূর্যের তাপে কাজ করবেন, সূর্যের তাপের আপনার ক্ষতি করার সামর্থ্য আছে কি নাই? জি, আছে। 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 তাহলে এখানে সূর্যের তাপটা হচ্ছে হ্যাজার্ড, এখানে সাপটা হচ্ছে হ্যাজার্ড, এখানে ইলেকট্রিসিটিটা হচ্ছে হ্যাজার্ড, এখানে হেভি ওয়েটেরটা হচ্ছে গিয়ে হ্যাজার্ড, কারণ হেভি ওয়েটের কারণে আপনি পিঠে বা মেরুদণ্ডে ব্যথা পাচ্ছেন। এখানে কেমিক্যালটা হচ্ছে গিয়ে হ্যাজার্ড, কারণ কেমিক্যালের ভ্যাপরটা আপনার নাকের মধ্যে গিয়ে দিয়ে ঢুকে আপনার ফুসফুসে ক্ষতি করবে। তাইলে হ্যাজার্ড হচ্ছে এমন কিছু যার আমাদের ক্ষতি করার সামর্থ্য আছে। আমাদের বলতে মানুষের, সম্পদের এবং এনভায়রনমেন্টের ক্ষতি করার সামর্থ্য আছে, সেটাই হচ্ছে গিয়ে হ্যাজার্ড। ওকে, আমি আরেকটা কমন উদাহরণ দেই। আমি যদি বলি মশা একটা হ্যাজার্ড, আপনারা কি আমার সাথে একমত হবে? একমত স্যার। মশার আমাদের ক্ষতি করার সামর্থ্য আছে। ছোট্ট একটা মশা, 2 হাত দিয়ে তালি দিলে তো মশাটা মরে গেছে। আছে, আছে, অনেক বেশি আছে। এটা কিভাবে আমাদের জন্য হ্যাজার্ড হতে পারে? এটা কামড়ালে ডেঙ্গু জ্বর হতে পারে, এটা নানান ধরনের জীবাণু বহন করে, নানান মশা রোগের। কামড়াইলে নানান রকম অসুখ হইতে পারে, ডেঙ্গু হইতে পারে, চিকনগুনিয়া হইতে পারে, ম্যালেরিয়া হইতে পারে, নাকি? সো সামান্য একটা মশার কিন্তু আমাদের ক্ষতি করার সামর্থ্য আছে। তাইলে আমাদের এখন দেখেন, যখন আমি আপনাকে হ্যাজার্ডের সংজ্ঞাটা বলে দিচ্ছি, যে হ্যাজার্ড হচ্ছে এমন কিছু যা আপনার মানুষের সম্পদের এবং এনভায়রনমেন্টের ক্ষতি করার সামর্থ্য আছে, সবই হচ্ছে হ্যাজার্ড। এখন আমি আপনাকে যদি বলি একটা রুমের মধ্যে ঢুকে হ্যাজার্ড খুঁজে বের করতে, এটা কি খুব বেশি কঠিন কাজ হবে আপনার জন্য? না না ভাইয়া, কঠিন কাজ হবে না, কারণ আমরা অলরেডি জানি হ্যাজার্ড কি। হ্যাজার্ড মানে হচ্ছে এমন কিছু যার আমাদের ক্ষতি করার সামর্থ্য আছে। এটা যদি আমরা ইংলিশে বলতে চাই, হ্যাজার্ড ইজ সামথিং দ্যাট হ্যাজ দ্য পটেনশিয়াল টু কজ হার্ম। একদম সিম্পল, এখানে এত বড় যে সংজ্ঞাটা লিখছে সেটাতেও আমরা যাব না। হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট হ্যাজ দ্য পটেনশিয়াল টু কজ হার্ম, যার ক্ষতি করার সামর্থ্য আছে সেটাই হ্যাজার্ড।
ওকে, সো আমরা সংজ্ঞাটা একটু মনে রাখবো, মাঝে মাঝে ডেলিগেট ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেন করা হয়। প্রথমত, দ্বিতীয়ত, সেফটি প্রফেশনে কাজ করতে গেলে আমাদেরকে এই হ্যাজার্ডটা প্রথমে জানতে হবে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা হ্যাজার্ড সম্পর্কে তো জানলাম। এখন হোয়াট ইজ রিস্ক, ঝুঁকিটা কি? বিপদ। ঝুঁকি মানে বিপদ নাকি? এটা সংজ্ঞাটা কিভাবে বলবেন? আমরা হ্যাজার্ডকে যেভাবে সংজ্ঞায়িত করছি, ঝুঁকিটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কাকে এটা রিস্ক বলা হয়। গ্রেট, ধন্যবাদ নয়ন ভাই। সো কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কাই হচ্ছে কি ঝুঁকি। এখানে শুধু আশঙ্কা না, দুইটা জিনিস, একটা হচ্ছে আশঙ্কা বা সম্ভাবনা, আরেকটা হচ্ছে ফলাফল। এই দুইটা জিনিস মিলে হচ্ছে গিয়ে ঝুঁকি। আমি যদি আরেকটু ভেঙে আপনাদেরকে বলি যে রিস্ক ইজ এ কম্বিনেশন অফ লাইকলিহুড অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ অ্যান হ্যাজার্ডাস ইভেন্ট। একটা হ্যাজার্ডাস ইভেন্টের সম্ভাবনা এবং ফলাফলকে আমরা বলি ঝুঁকি। ঝুঁকিটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে সম্ভাবনার উপরে, একটা হচ্ছে ফলাফলের উপরে। এখন ধরেন আপনি সাপ, আমরা জানি সাপ হচ্ছে কি একটা হ্যাজার্ড, এটা আপনার ক্ষতি করার সামর্থ্য থাকে। আপনার হাতের মধ্যে একটা প্লাস্টিকের সাপ আছে। এখন এই সাপটা আপনার কতটা ক্ষতি করতে পারে সেটা আমরা হিসাব করব। এই সাপটা আপনাকে কামড় দেওয়ার সম্ভাবনা কতটুকু, কামড় দিলে আপনার ক্ষতির পরিমাণ কি হবে। এখন ধরেন আপনার হাতের মধ্যে একটা প্লাস্টিকের সাপ আছে, আমি যদি আপনাকে বলি এই সাপটা আপনাকে কামড় দেওয়ার সম্ভাবনা কতটুকু, 1 থেকে 5-এর মধ্যে মার্কিং করেন, কত দিবেন? 0। 0 দিন। আপনি 1ও দিচ্ছেন না, কারণ প্লাস্টিকের সাপ আপনাকে বাইট করবে না। দ্বিতীয়ত, এই সাপ যদি আপনাকে কোনো কারণে বাইট করলো, তাইলে ধরেন আপনার কি হবে, আপনার ক্ষতির পরিমাণ কত হবে? 0 থেকে 5 পর্যন্ত আমি যদি আপনাকে মার্কিং করি, 0ই হচ্ছে। এখন আমরা একটু প্রেক্ষাপটটা পরিবর্তন করি। আপনার হাতের মধ্যে একটা সাপ আছে, কিন্তু সাপটা আছে যেটা আছে সেটা হচ্ছে কি আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে দোরা সাপ বলি আর কি। একটা নির্বিষ সাপ আপনার হাতের মধ্যে আছে। এখন আপনি একটা নির্বিষ সাপ হাতের মধ্যে ধরে আছেন, এটা আপনাকে ছোবল দেওয়ার সম্ভাবনা কতটুকু? 1 থেকে 5 পর্যন্ত মার্কিং করতে বললে 5 out of 5 স্যার। 5 out of 5। এটা যখন সাপ আপনাকে কামড় তো দিবেই। ওকে, এখন দেখেন, যেহেতু এটা নির্বিষ সাপ, আপনাকে কামড় দিলে আপনার ফলশ্রুতিতে ক্ষতির পরিমাণ কি হবে 1 থেকে 5 পর্যন্ত যদি আপনাকে আমি মার্কিং করতে বলি? স্যার 5 out of 5। আপনি কি মারা যাবেন? 1 থেকে 5 পর্যন্ত। 1 মানে হচ্ছে কি আপনার কিছুই হবে না, 2 মানে হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসা নিতে হবে, 3 মানে হচ্ছে কি আপনি 2 থেকে 3 দিন কাজে আসতে পারবেন না, 4 মানে হচ্ছে গিয়ে 2 থেকে 3 দিনের বেশি সময় কাজে আসতে পারবেন না, 5 মানে হচ্ছে মারা যাওয়া। এখন একটা নির্বিষ সাপ যদি আপনাকে কামড় দেয়, তাইলে 1 থেকে 5 এর মধ্যে কত দিবেন? 2 2 2 বা 3 স্যার। প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হতে পারে, একটা ক্ষত হবে, ক্ষতটা আপনি ফার্স্ট এড দিবেন, 2 দিতে পারেন। ওকে, এখন আমরা দ্বিতীয় প্রেক্ষাপটটাও আলোচনা করলাম। এবার 3 নম্বর প্রেক্ষাপটে আসি। 3 নম্বর প্রেক্ষাপট হচ্ছে আপনার হাতের মধ্যে একটা গোখরা সাপ আপনি মুট করে ধরে আছেন। এই সাপ আপনাকে কামড় দেওয়ার সম্ভাবনা কতটুকু? 5। এটা 5-এ 5 স্যার। 5-এ 5। এখন এই সাপে কামড় দিলে আপনার মৃত্যু ঝুঁকি বা আপনার ক্ষতির পুরো পরিমাণ 5। 5-এ 5। এখন দেখেন সেম কনসেপ্ট, কিন্তু লাইকলিহুড এবং পটেনশিয়ালের কারণে, পরিবর্তনের কারণে 3টা প্রেক্ষাপটে আপনার ঝুঁকির পরিমাণ কি সেম কিনা? স্যার রিস্ক আছে। রিস্ক তো আছে, রিস্কের পরিমাণ কি সেম নাকি কম বেশি আছে? কম বেশি আছে। কম বেশি আছে। সো যার জন্যই রিস্কটা শুধুমাত্র আপনি কোনো কিছু ঘটার আশঙ্কা থেকে আপনি রিস্কটাকে ক্যালকুলেট করতে পারবেন না। আশঙ্কা তো ঠিক আছে, কিন্তু ঘটনাটা ঘটলে ক্ষতির পরিমাণ কতটুকু হবে, দুইটাকে সামঞ্জস্য করে আপনাকে রিস্কটা ক্যালকুলেট করতে হবে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। তাইলে রিস্ক মানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ রিস্ক, আমরা বলবো রিস্ক ইজ এ কম্বিনেশন অফ লাইকলিহুড অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ অ্যান হ্যাজার্ডাস ইভেন্ট। হ্যাজার্ডাস ইভেন্ট আমরা কাকে বলি? হ্যাজার্ডের সাথে আপনি যখন ইন্টারঅ্যাক্ট করবেন সেটাই হচ্ছে গিয়ে হ্যাজার্ডাস ইভেন্ট। আপনি সাপ হচ্ছে গিয়ে একটা হ্যাজার্ড, আপনি সাপটাকে হাতের মধ্যে ধরে আছেন, সাপ কি আপনি হাতে ধরে থাকার কথা? না।
না, তাহলে এটা হচ্ছে কি একটা হ্যাজার্ডাস ইভেন্ট। আপনি একটা হ্যাজার্ডাস কাজ করতেছেন, আনসেফ অ্যাকশন। ওকে, সো এটা হচ্ছে একটা হ্যাজার্ডাস ইভেন্ট, এবং এর পরবর্তীতে আমরা যেটা ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে গিয়ে আপনার রিস্ক। তাহলে আমরা কি বলতে পারবো যে রিস্ক হচ্ছে কোনো একটা হ্যাজার্ডাস ইভেন্টের সম্ভাবনা এবং ফলাফলের মিশ্রণ, নাকি? আমরা কি স্যার। রিস্কটা বুঝতে পারছি সবাই? জি জি। জি স্যার, বুঝতে পারছি। তৌহিদুল ইসলাম? জি স্যার, বুঝতে পেরেছি। গ্রেট। ওকে, সো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক রিলেটেড ইল হেলথ। ওয়ার্ক রিলেটেড ইল হেলথ বলতে আমরা কি বুঝি, যে আপনি কাজ করতে গিয়ে যে অসুস্থতা সেটাকে ওয়ার্ক রিলেটেড ইল হেলথ বলে। প্রথম ছবিতে একটা ইল হেলথ দেখা যাচ্ছে, আপনার ব্যাক ইনজুরি, দীর্ঘ সময় একই পশ্চারে বসে থাকার কারণে আপনি ব্যাক ইনজুরি হয়েছে, আরেকজন হয়তো কাজ করতে গিয়ে হোঁচট খেয়ে অথবা উপর থেকে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পাইছে, এগুলাকে আমরা বলি কর্মক্ষেত্রে ওয়ার্ক রিলেটেড ইল হেলথ। আমি এর আগে একটা শব্দ বলছিলাম আপনাদেরকে, অকুপেশনাল ডিজিজেস, আর এটা হচ্ছে গিয়ে ইল হেলথ। ওকে, কর্মক্ষেত্রে যে ইনজুরিজ এবং ডেথ গুলো ঘটে, ইন্টারন্যাশনাল আইএলও, আমরা এটার ফুল ফর্মটা মনে রাখার চেষ্টা করব, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে, আমরা এই ফুল ফর্মগুলো প্রয়োজনে খাতায় লিখে রাখবো, যাতে করে আমরা এই জিনিসগুলো নিয়ে যেন কখনো আটকাইতে না হয় আর কি। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারা একটা হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট করছে, সেখানে তারা বলতেছে যে 2.3 মিলিয়ন ম্যান অ্যান্ড ওয়ার্কম্যান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রতি বছর 2.3 মিলিয়ন পুরুষ এবং মহিলা ওয়ার্ক রিলেটেড ইল হেলথে আক্রান্ত হয়। ওকে, যার মধ্যে কি কি ইনজুরি আছে, টক্সিক এক্সপোজার অর্থাৎ কেমিক্যাল এক্সপোজার, রিপিটেটিভ মোশন, তারপর হচ্ছে এক্সট্রিম টেম্পারেচার, তারপরে হচ্ছে ডেঞ্জারাস নয়েজ লেভেল, তারপর হচ্ছে ফ্লাইং পার্টিকেলস, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, হেভি লিফটিং অতিরিক্ত ভার উত্তোলন, ওয়ার্কিং ইন কনফাইন্ড স্পেস আবদ্ধ জায়গার মধ্যে, ট্যাঙ্কের মধ্যে, ভেসেলের মধ্যে ভিতরে কাজ করতে গিয়ে লোকজন বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। এই যে আক্রান্তগুলো হয়েছে, এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই দুর্ঘটনাগুলোর পিছনে দুইটা জিনিস, মতান্তরে তিনটা জিনিস দায়ী। একটা হচ্ছে আনসেফ অ্যাকশন, আরেকটা হচ্ছে আনসেফ কন্ডিশন। আমরা এখন এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, যে আনসেফ অ্যাকশন কি জিনিস, আনসেফ কন্ডিশনটা কি জিনিস। প্রথমত আসি আনসেফ অ্যাকশন। আনসেফ অ্যাকশন হচ্ছে আপনার কর্মীদের দ্বারা কৃত ভুল। আমরা অনেক সময় নিজেরা ভুল করি না, নিজেদের ভুলে দুর্ঘটনা ঘটে না? জি স্যার। ওকে, সো আমাদের নিজেদের ভুলে যে দুর্ঘটনাগুলোকে, নিজেদের ভুলের কারণে যে সিচুয়েশনটা অনিরাপদ হয়, সেটাকে আমরা বলবো আনসেফ অ্যাকশন। এখন ধরেন একটা রাস্তার মধ্যে স্পিড লিমিট দেওয়া আছে 50, আমি যদি সেখানে 100 কিলোমিটার গতিতে গাড়ি চালাই, এটা কি গাড়ির দোষ না ড্রাইভারের দোষ? অবশ্যই ড্রাইভার। ড্রাইভারের দোষ। যদি এটা ড্রাইভারের দোষ হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে আনসেফ অ্যাকশন। এটা একটা কোনো একজন কর্মী দ্বারা, কোনো একজন ব্যক্তি দ্বারা কৃত ভুল। সো এটা হচ্ছে একটা আনসেফ অ্যাকশন, অনিরাপদ পদক্ষেপ। উদাহরণগুলো কেমন? উদাহরণগুলো হচ্ছে গিয়ে স্পিড, আপনি যদি স্পিড লিমিট ফলো না করেন, আপনি যদি অনুমতি না নিয়ে কাজ করেন, আপনি যদি কোনো একটা মুভিং মেশিনারিজ এর মধ্যে যদি আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, ওকে, তারপর হচ্ছে কি আপনি যদি যথাযথভাবে পিপি ব্যবহার না করেন, এগুলো হচ্ছে আনসেফ অ্যাকশন। বলা হচ্ছে কর্মক্ষেত্রে যে দুর্ঘটনাগুলো ঘটে, তার 80% দুর্ঘটনা ঘটে হচ্ছে গিয়ে এই আনসেফ অ্যাকশনের কারণে। ওকে, এই যে রাস্তায় যে আপনার দুর্ঘটনাগুলো ঘটে, রাস্তায় দুর্ঘটনা দুই কারণে ঘটে। একটা হচ্ছে গিয়ে ড্রাইভারদের অসতর্কতা, আরেকটা হচ্ছে গিয়ে রাস্তার কন্ডিশনের কারণে। রাস্তা বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ থাকার কারণে, হয়তো বৃষ্টিতে রাস্তা ভেজা, অথবা রাস্তার কাজ চলতেছে, রাস্তার মধ্যে নুড়ি পাথর পড়ে আছে, সেটার মধ্যে স্লিপ করে দুর্ঘটনা ঘটতেছে। সো কোন কারণে দুর্ঘটনা বেশি ঘটে? ড্রাইভারদের কারণে দুর্ঘটনা বেশি ঘটে, নাকি রাস্তার কন্ডিশন খারাপ থাকার কারণে দুর্ঘটনা বেশি ঘটে? দুইটাই। রাস্তার কন্ডিশন বেশি খারাপ, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। রাস্তার কন্ডিশনের কারণে? হ্যাঁ, এটা কি ড্রাইভার হচ্ছে রাস্তা খারাপ থেকে নর্মাল চালাবে। বুঝি নাই। তো যখন রাস্তার খারাপ রাস্তা, সেই জায়গায় খারাপ মানে স্লো চালাবে।
না না না, এটা হচ্ছে কি হয়তো আমাদের কাছে মনে হচ্ছে আর কি যে রাস্তা দুর্ঘটনার কারণে রাস্তা খারাপ থাকার কারণে দুর্ঘটনা বেশি ঘটে। বেশিরভাগ দুর্ঘটনা ঘটে হচ্ছে কি ড্রাইভারদের অসতর্কতার কারণে। স্যার আমি তার সেটাই বলছি স্যার, আমি বলছি যে ড্রাইভার যদি রাস্তা খারাপ থাকে সে আস্তে আস্তে চালাবে, সে নর্মাল একটু চালাবে। স্লো করে চালাবে, হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ বিষয়, হ্যাঁ। একটু slow করে চালাবে। সো বেশি ঘটনাগুলো ঘটে হচ্ছে গিয়ে হিউম্যান এররের কারণে। আমি আমার ছোট্ট এক্সপেরিয়েন্সে আমি যখন হচ্ছে গিয়ে বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছিলাম, আমি আমার ছোট এক্সপেরিয়েন্সে বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করছি। ডুয়েল ফুয়েল কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টে কাজ করছি, ডিজেল পাওয়ার প্ল্যান্টে কাজ করছি, তারপরে মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার পাওয়ার প্রজেক্টে কাজ করছি। ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন উম, বেশ কিছু সেক্টরে আমরা বেশ কয়েকটা আরএমজি সেক্টরে হচ্ছে গিয়ে আমি সরাসরি কাজ করি না, কিন্তু ভিজিট করছি। বেশ কিছু ওয়ার্কশপ বা ওয়্যার হাউস আমি ভিজিট করছি। ওকে, সো ওখানটা থেকে আমি যেটা দেখছি যে যে স্টুপিড অ্যাক্টিভিটি গুলো আমি দেখছি আপনারা সেগুলো ইমাজিনও করতে পারবেন না। যেমন হচ্ছে গিয়ে ল্যাডার। আমরা ল্যাডার কি কাজে ব্যবহার করি? ল্যাডার হচ্ছে গিয়ে কোথাও উঁচুতে ওঠার জন্য, উপর থেকে নিচে নামার জন্য আমরা ব্যবহার করি। আমি এমন লোকজন দেখছি একটা খাদের উপরে ল্যাডারকে শোয়াই দিয়ে তার উপরে বসে বসে কাজ করতেছে। ওকে, যেখানে ল্যাডার কিন্তু হরিজন্টালি কাজ করার জন্য ডিজাইনই করা হয়নি। তারপর আরেকটা জিনিস আপনারা হয়তো সচরাচর আপনারাও দেখে থাকবেন, গ্রাইন্ডিং মেশিনের ডিস্কের গার্ড খুলে কাজ করা, এটা আমাদের কর্মীদের দৈনন্দিন অভ্যাস নাকি? দেখছেন নাকি আপনারা কি ওরকম? জি জি দেখছি, জি জি এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে বৈদ্যুতিক হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং এ যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আপনার কাছে হচ্ছে গিয়ে প্লাগ নাই, আমরা কি করি 20 টাকা দিয়ে বা 50 টাকা দিয়ে একটা প্লাগ কিনে না নিয়ে আসে সকেটের মধ্যে সরাসরি তার ঢুকাই দিয়ে কাজ করা। তারপর আমরা হচ্ছে গিয়ে নিজেরা শীতকালে যখন হচ্ছে গিয়ে ব্যাডমিন্টন খেলি তখন কি করি, লাইন থেকে বর্ষির মাধ্যমে হচ্ছে গিয়ে বিদ্যুতের কানেকশন নেই নাকি? সো এরকম অনেক ওয়্যার হাউসের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোকজনের স্টুপিড হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটিস আর কি। আমরা জানি যে এটা নিরাপদ না, কিন্তু তারপরে আমরা করি। ওকে, সো সেখান থেকেই হচ্ছে বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে। আমরা একটা কলা খাইলাম, কলার খোসাটা আমি পিছন দিকে ছুঁড়ে ফেলে দিলাম, তাহলে আরেকজন এটার উপর পাড়া দিয়া হোঁচট খায় পড়লো। আমি একটা সিগারেট খেলাম, সিগারেটটা আমি পিছন দিকে ছুঁড়ে ফেলে দিলাম, সিগারেটের অবশিষ্ট অংশটা আমি পিছন দিকে ছুঁড়ে ফেলে দিলাম, এটা গিয়ে অন্য একটা জায়গায় একটা অগ্নি দুর্ঘটনা ঘটায় দিল। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এই ধরনের বিষয়গুলো আর কি। সো বলা হচ্ছে কর্মক্ষেত্রে বেশিরভাগ দুর্ঘটনাই ঘটে হচ্ছে আপনার কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো পার্সন বা কোনো ওয়ার্কারের দ্বারা কৃত ভুল থেকে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে, যা হচ্ছে মূল দুর্ঘটনার 80%। বাকি যে 20% আছে সেই 20% হচ্ছে গিয়ে আপনার আনসেফ কন্ডিশন, অর্থাৎ পরিবেশটা অনিরাপদ থাকার কারণে সেখানে দুর্ঘটনাটা ঘটছে। কেমন? হয়তো বৃষ্টির কারণে আপনার ফ্লোরটা ভিজে আছে, অথবা আপনার কোনো একটা মেশিন থেকে লাউড নয়েজ আসতেছে। ওকে, অথবা আপনার পর্যাপ্ত আলো নাই, পর্যাপ্ত ভেন্টিলেশন নাই। ওকে, আপনার আপনার কোম্পানি যে টুলসটা নিয়ে আসছে টুলসটা এত ভালো মানের টুলস না, খারাপ মানের টুলস নিয়ে আসছে। ওকে, আপনি খারাপ মানের টুলস ব্যবহার করতেছেন, এগুলো হচ্ছে কি আপনার আনসেফ কন্ডিশন। ওকে, সো যেখানে পরিবেশটার কারণে আপনার কাজটা অনিরাপদ সেটাকে আমরা বলবো আনসেফ কন্ডিশন, আর যেখানে হিউম্যান এররের কারণে অনিরাপত্তা তৈরি হয় সেটাকে আমরা বলবো আনসেফ অ্যাকশন। ক্ষেত্র বিশেষে বলা হয় যে 80% হচ্ছে আনসেফ অ্যাকশন, 18% হচ্ছে গিয়ে আপনার আনসেফ কন্ডিশন, এবং বাকি 2% বলা হয় যে ন্যাচারাল ক্যালামিটিস। অনেক সময় নেচারও হচ্ছে দুর্ঘটনার জন্য দায়ী থাকে। হঠাৎ করে ভারী বাতাস আসলো, বা হঠাৎ করে ঝড় তুফান আসলো, বা হচ্ছে গিয়ে আপনার ভূমিকম্প হইলো, ভূমিকম্পের কারণেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। সো ওটা হচ্ছে গিয়ে 2%, একদম মিনিমাম। ওকে, সো এখন যদি হিউম্যান এররের কারণে 80% দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে এই অ্যাক্সিডেন্ট গুলা কি প্রিভেন্ট করা সম্ভব কিনা? হ্যাঁ তা তো অবশ্যই স্যার। তা অবশ্যই সম্ভব। কিভাবে? আমার কর্মীদেরকে এডুকেট করার মাধ্যমে, আমার কর্মীদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার মাধ্যমে, আমার কর্মীদেরকে এনকারেজ করার মাধ্যমে, এবং তাদেরকে দায়বদ্ধতা দেওয়ার মাধ্যমে হচ্ছে কি আমি এই জিনিসটা করতে পারি। মূল শীর্ষ হচ্ছে কি আমরা আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল না হওয়ার কারণেই হচ্ছে কি শেষে দিন শেষে আমরাই বিপদে পড়ি নাকি? জি স্যার। ওকে, তাহলে আনসেফ অ্যাকশন এবং আনসেফ কন্ডিশনটা আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে দুইটা ছবি দেওয়া আছে। প্রথম যে ছবিটা আছে
এই ছবিতে একটা ইকুইপমেন্ট, এটাকে হচ্ছে গিয়ে লোডার এক্সকাভেটর বলে আর কি, এক পাশে হচ্ছে লোডার, এক পাশে হচ্ছে এক্সকাভেটর। এখন এই ইকুইপমেন্টটাকে দুই পাশে সাপোর্ট দিয়ে এইভাবে নিচে যে বসে বসে রেস্ট করতেছে, এটা কি একটা আনসেফ অ্যাকশন নাকি আনসেফ কন্ডিশন? বলেন তো কেউ একজন। আনসেফ অ্যাকশন মেবি স্যার। না, আনসেফ, যেটা সে ওই যে লিফটিংয়ের উপর আছে ওটা Condition. না, যখন এক্সকাভেটর দিয়ে আটকায় রাখছে এটা অ্যাকশন, আর বর্তমান যে অবস্থা হয়ে আছে এটা আবার কন্ডিশন, দুইটা আছে এখানে আবার। যখন যখন হচ্ছে কি এক্সকাভেটরটাকে এরকম করছে, মূলত আমি যদি এটা গল্পটা বলি, গল্পটা হচ্ছে এমন, তারা হচ্ছে গিয়ে মূলত এক্সকাভেটরটাকে এরকম করছেই নিচে বসার জন্য। পুরোটা এখানে দুইটা গল্প না, দুইটা মিলে একটা গল্প। তাইলে এটা হচ্ছে একটা আনসেফ অ্যাকশন, কারণ তারা জেনে শুনে এই ধরনের একটা কাজ করছে। এই পাশ থেকে যদি মাটি সরে যায় বা তাদের হাইড্রোলিক সিস্টেমে যদি মেকানিজমে যদি কোনো ফল্ট আসে, গাড়িটা নিচের দিকে পড়বে, এই চারজন স্পট ডেড হয়ে যাবে নাকি? জি জি জি, তখন আবার কন্ডিশন হয়ে আছে, একটা আনসেফ অ্যাক্ট পর একটা কন্ডিশন। আচ্ছা আচ্ছা, তাহলে এই ছবিতে কি হচ্ছে? একটা বৈদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে আগুন লাগছে, এই ব্যক্তি এক বালতি পানি নিয়ে আসছে আগুনটা নেভানোর জন্য। এটা অ্যাকশন, এটা অ্যাকশন, আনসেফ অ্যাকশন, আনসেফ অ্যাক্ট। এটা হচ্ছে গিয়ে উনি যদি পানি দিয়ে যদি আগুনটা নেভানোর চেষ্টা করে, কি হবে বলেন তো তৌহিদুল ইসলাম, আপনি বলেন কি হতে পারে এখানে? স্যার এখানে ট্রান্সমিটারটা ব্লাস্ট হতে পারে। যে ব্যক্তি পানি মারতেছে তার কি হবে? তার এরকম একটা শকও লাগতে পারে স্যার, আপনার এর মাধ্যমে একটা শকও লাগতে পারে। পানি যেহেতু বিদ্যুৎ পরিবাহিত, উনি যখন হচ্ছে গিয়ে পানিটা হচ্ছে এখানে মারবে, তখন পানি বেয়ে বিদ্যুৎটা তাকে হিট করবে, ব্যাকফায়ার করবে নাকি? জি স্যার। ওকে, এখানে কি হচ্ছে? একটা ফকলিফট দিয়ে আরেকটা ফকলিফট উঁচু করে সেটা দিয়ে হচ্ছে গিয়ে কিছু মালামাল উঁচুতে তোলা হচ্ছে। এটা আনসেফ অ্যাকশন না কন্ডিশন? এটা আনসেফ অ্যাক্ট। আনসেফ অ্যাকশন স্যার এটা। এটা আনসেফ অ্যাকশন, কারণ তারা নিজেরা চুজ করছে এভাবে কাজ করার জন্য, আনসেফ অ্যাকশন। এখানে কি হচ্ছে? একজন ব্যক্তি ড্রেন ক্লিন করার জন্য ড্রেনের মধ্যে ঢুকছে, আর দুইজন দুই পাশ থেকে পা ধরে আছে নাকি? এখন চিন্তা করেন, অ্যাকশন অ্যাকশন। আনসেফ অ্যাকশন স্যার। এখন এই দুজনের যে কোনো একজনের কানের মধ্যে যদি একটা মাছি ভন ভন করে আসে উঠে, তাহলে কি হবে ঘটনাটা? ওনারা ছেড়ে দিবে, উনি পড়ে যাবে। পড়ে গেলে আপনি যদি আপসাইড ডাউন অবস্থায় ড্রেনের মধ্যে পড়েন, উঠে আসার কি কোনো সম্ভাবনা আছে? কোনো চান্স নেই। যদি আপনি আপসাইড ডাউন না হয়, আপনার মাথা যদি উপরের দিকে থাকতো, হয়তো আপনি হাত দিয়ে কিছু একটা করতে করা পারতেন। যেত। জি স্যার। আপসাইড ডাউন হলে কোনো কিছু করার আর সুযোগ নাই। চান্স থাকে না। সো এটা একটা আনসেফ অ্যাকশন। ওকে, সো আমি যে ছবিটা স্কিপ করছি ওটাতে একটু পরে যাচ্ছি, আগে এই ছবিটা ক্লিয়ার করি। ওকে, সো এখানে প্রথম ছবিতে দেখাচ্ছে একটা ফকলিফট কিছু বক্সেস অনেক উঁচুতে উঠে রাখছে। বক্সেস গুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা আছে না এলোমেলো করে রাখা আছে? এলোমেলো এলোমেলো। সো ফকলিফট অপারেটর এখানে অনুপস্থিত, ম্যাটেরিয়াল গুলো অনেক উঁচুতে রাখা আছে। এই অবস্থায় জায়গাটা হচ্ছে আনসেফ কন্ডিশন, কারণ বহিরাগত কেউ যখন এখানে যাবে, উপর থেকে বক্সেস গুলো তার গায়ের উপর পড়তে পারে। একটা আনসেফ কন্ডিশন। এখন আপনি দেখতেছেন যে কিছু বক্সেস অনিরাপদভাবে উপরে রাখা আছে, আপনি কি করতেছেন? তার ঠিক নিচে গিয়ে দাঁড়ায় আছেন। এটা হচ্ছে কি একটা আনসেফ অ্যাকশন। মাইক্রোফোনটা একটু মিউট করবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো অনেক সময় হয় না যে উপর থেকে কিছু একটা পড়ছে, জাস্ট আপনার পাশে দিয়ে পড়ছে, অল্পের জন্য আপনার মাথায় পড়ে নাই। এরকম ঘটনা আপনাদের সাথে ঘটছে কখনো? জি স্যার, অনেকবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সো এই ধরনের ঘটনাগুলোকে আমরা সেফটিতে বলে থাকি নিয়ার মিস। নিয়ার মিসও এক প্রকার দুর্ঘটনা, হয়তো এটাতে কোনো ফলাফল আসেনি, যার জন্য এটাকে আমরা দুর্ঘটনা বলি না। আমরা কি বলি? যে অল্পের জন্য সেভড, নাকি? জি স্যার। সো এই ধরনের ঘটনাগুলাকে, যেটা একটা ফলাফল হইলেও হইতে পারতো কিন্তু সৌভাগ্যবশত হয় নাই, এটাকে আমরা বলবো নিয়ার মিস। আর যখনই এটা একটা ফলাফল চলে আসবে, তখন এটাকে আমরা বলবো অ্যাক্সিডেন্ট।
তাহলে ইনসিডেন্ট কোনটা? ইনসিডেন্ট আমরা সেটাতে আসতেছি। ওকে, সো সর্বপ্রথম হচ্ছে ইনসিডেন্ট। ইনসিডেন্ট জিনিসটা কি? ইনসিডেন্ট হচ্ছে গিয়ে যে কোনো আনওয়ান্টেড আনপ্ল্যান্ড ঘটনা, যেটার হচ্ছে গিয়ে যেটার মাধ্যমে কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, প্রপার্টি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং ছিল, অথবা এনভায়রনমেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, ওটাকে বলবো আমরা ইনসিডেন্ট। সরি, ওকে, আমি আবার বলতেছি, ইনসিডেন্ট মানে হচ্ছে গিয়ে আনওয়ান্টেড মানে অচাহিত অথবা আনপ্ল্যান্ড, আপনার প্ল্যানের বাইরে এমন কোনো ঘটনা ঘটা যেটার ফলাফল কি কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল বা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং হচ্ছে গিয়ে আপনার কোনো সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল অথবা ক্ষতি হয়েছে, এনভায়রনমেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল অথবা ক্ষতি হয়েছে, এই ধরনের সকল ঘটনাকে বলা হয় ইনসিডেন্ট। ওকে, তার মানে নিয়ার মিসও এক প্রকার ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্টও এক প্রকার ইনসিডেন্ট। এই ইনসিডেন্টেরই যদি কোনো ফলাফল না আসে, অর্থাৎ আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ক্ষতি হয় নাই, তাহলে এটা নিয়ার মিস। আর আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল এবং ক্ষতি হয়েছে, তাহলে এটা অ্যাক্সিডেন্ট। আমরা কি এই তিনটা শব্দ বুঝতে পারছি? ইনসিডেন্ট, নিয়ার মিস এন্ড অ্যাক্সিডেন্ট। না, আমার একটু কনফিউশন আছে। আমি একটু অন্যভাবে শিখছিলাম, তো এই জন্য প্যাচ লাগিয়ে যাচ্ছে আর কি। জি জি জি, বলেন। আমি শিখছিলাম যে এরকম যে সাপোজ একটা কলার ছাল মাটিতে পড়ে আছে, হ্যাঁ, আমি পাশ দিয়ে হেঁটে গেলাম, মানে এটা একটা নিয়ার মিস। অ্যাক্সিডেন্ট ঘটতেও পারতো, নাও ঘটতে পারতো, বাট ঘটে নাই, কিছু হয় না, এটা নিয়ার মিস। জি যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আমি হয়তো বা পড়ে গেছি বাট কোনো ব্যথা পাই নাই, এটা একটা ইনসিডেন্ট, একটা ঘটনা ঘটে গেছে, ইনসিডেন্ট অলরেডি। আমি পা পিছলাইয়া পড়ে যেতে ধরিয়াও পড়ে যায়নি, বা আমি কোনোভাবে ব্যালেন্স করে দাঁড়াইছিলাম, একটা ঘটনা ঘটছে বাট কোনো ক্ষতি হয় নাই বা ব্যথাও পাই নাই, বা আমি পড়েও যাইনি, এটা একটা ইনসিডেন্ট। আর যখন আমি ব্যথা পাবো বা একটু ব্লিডিং হবে বা একটু ব্যথা পাইছি, সেটা একটা অ্যাক্সিডেন্ট। যে কোনো ক্ষতি হোক, সেটা 1 টাকার ক্ষতি হোক আর 10 টাকার ক্ষতি হোক, বা ক্ষতি, তাহলে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর যদি ক্ষতি না হয়, তাহলে সেটা ইনসিডেন্ট। আর কোনো কিছু হয় নাই, আমি দেখছি জিনিসটা, বা এখানে একটা পড়ে আছে, একটা আনসেফ কন্ডিশন হয়ে আছে, এটা এটা একটা নেয়ার মিস। আমি এভাবে শিখছিলাম, জানি না কতটুকু ঠিক ছিল এটা, একটু যদি ক্লিয়ার করতেন প্লিজ। ওকে, আপনি আপনি যেটা বলতেছেন, আমি আপনার কথাটাকে যদি একটু সামারাইজ করি, বিষয়টা হচ্ছে এরকম যে যদি এমনটা হয় যে আপনি রাস্তার মধ্যে একটা কলার খোসা পড়ে আছে, আপনি এটার পাশ দিয়ে হেঁটে গেছেন, তাহলে এটা একটা ইনসিডেন্ট নাকি? হেঁটে না গেছেন কিন্তু পড়ে যান নাই। না না, এটা কিছু হয় নাই, মানে এটা এটা নিয়ার মিস, এটা কলাসার পড়ে আছে, এটা একটা নিয়ার মিস। যেখানে একটা আনসেফ কন্ডিশন হয়ে আছে, বা যেটা এক্সিডেন্ট ঘটবে, যে কারো এক্সিডেন্ট ঘটতে পারতো বা পারবে বা ঘটবে, এটা একটা নিয়ার মিস। যে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এখান থেকে, বা এটা হ্যাজার্ডস, যে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এখান থেকে, এটা নিয়ার মিস হয়ে আছে। আমি আপনার এক্সাম্পল দিয়ে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার ইয়া ছিল আর কি। যেমন ধরেন ওই যে পাশ দিয়ে দেখলেন নেয়ার মিস, ইট পড়ে গেছে, মাথায় পড়ার সম্ভাবনা ছিল, মাথায় পড়েনি, এটাই হচ্ছে নেয়ার মিস। ওকে ওকে ওকে, আমি হচ্ছে গিয়ে ওই যে কলার খোসার উদাহরণটা দিয়ে জিনিসটা ক্লারিফাই করি। প্রথমত, কে একজন কলা কলা খাইছে, কলা খেয়ে কলার খোসাটা ছুঁড়ে ফেলে দিছে। ওকে, রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিছে, এটা তার জন্য একটা আনসেফ অ্যাকশন। ওকে, এখন সে তো কলার খোসাটা ফেলে দিয়ে চলে গেছে, আমি ওই রাস্তা দিয়ে আসতেছি, ওই রাস্তাটা বা ওই অবস্থাটা, ওই কলার খোসাটা আমার জন্য একটা আনসেফ কন্ডিশন। ওকে, এখন আমি ওই কলার খোসাটার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি কলার খোসাটা এটার উপর পাড়া দিছি, আমার এটা হচ্ছে গিয়ে ততক্ষণ পর্যন্ত এটা কোনো ইনসিডেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত না সেখানে একটা ঘটনা ঘটবে। ঘটনাটা কি? আমি ধরেন কলার খোসার উপর পিচ্ছিল করছি কিন্তু পড়ি নাই, এটা একটা ইনসিডেন্ট এবং নিয়ার মিস। ওকে, পিচ্ছিল খাইছি কিন্তু পড়ি নাই, এটা একটা ইনসিডেন্ট, আবার এটাকে নিয়ার মিসও বলা যায়। আবার আপনি এটার মধ্যে পিচ্ছিল খেয়ে পড়ে গেছেন কিন্তু ব্যথা পান নাই, এটা একটা ইনসিডেন্ট। ওকে, মিস কিন্তু হয়েছে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় নাই, কেন? আপনি ব্যথা পান নাই সেজন্য। এরপর ধরেন আপনি কলার খোসাতে স্লিপ করছেন, পড়ে গেছেন, পড়ে গিয়ে আপনি পা ভেঙে ফেলছেন অথবা হাত ভেঙে ফেলছেন, এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনাকে আমার কথাটা বুঝতে পারছেন? যে আমি সবগুলো বুঝতে পারছি, শুধু মোটামুটি আনসেফ কন্ডিশন দুইটা, ওটা ঠিক আছে, এক কথা।
এক্সিডেন্ট যেটা বলে সেটা তো একমত। শুধু এই দুটো শুধু আরেকটু আমাকে যদি পার্থক্যটা বোঝাতেন, নিয়ার মিস আর ইনসিডেন্টের মধ্যে মূল পার্থক্যটা কি, বেসিক পার্থক্যটা কি, এটা কি লাগবে? প্রত্যেকটা নিয়ার মিসই একটা করে প্রত্যেকটা নিয়ার মিসই হচ্ছে ইনসিডেন্ট, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টই হচ্ছে ইনসিডেন্ট। ইনসিডেন্ট বলতে আনপ্ল্যান, আমি শুধুমাত্র ইনসিডেন্ট যদি আপনাকে বলি, ইনসিডেন্ট হচ্ছে সকল আনপ্ল্যান্ড। আপনি কোনো একটা ঘটনা আপনি প্ল্যান করেন নাই কিন্তু ঘটে গেছে, কোনো একটা ঘটনা আপনি চান নাই কিন্তু তাও ঘটে গেছে, এগুলো সবগুলাই হচ্ছে গিয়ে ইনসিডেন্ট। নর্মালি ইনসিডেন্টের চাইতে যেটা প্রায়োরিটি দেওয়া হয় বেশি সেটা হচ্ছে নিয়ার মিস, কারণ নিয়ার মিস এবং অ্যাক্সিডেন্ট দুইটাকেই, এবং ইনসিডেন্ট কেউ ইনসিডেন্ট হইলে সেটা তো একটা নর্মালি, এটা সংজ্ঞাটা আমি আপনাকে আমি এর আগেও সম্ভবত একবার বলছি, ইনসিডেন্ট তো হচ্ছে গিয়ে সংজ্ঞা অলরেডি আপনাদেরকে দিছি, যদি সেখান থেকে কোনো ফলাফল না হয়, ইনসিডেন্টের কোনো ফলাফল হয় নাই, কেউ আহত হয় নাই, কেউ কোনো সম্পদের কোনো ক্ষতি হয় নাই, এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হয় নাই, তাইলে এটা হচ্ছে গিয়ে একটা নিয়ার মিস। অথবা আপনার ইনসিডেন্টে যদি একটা ফলাফল চলে আসে, কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ আহত হয়েছে, অথবা আপনার সম্পদের ক্ষতি হয়েছে, তাহলে এটা একটা অ্যাক্সিডেন্ট। তাহলে তো ইনসিডেন্ট নিয়ার মিস তো মনে করেন একই রকম হয়ে গেল, মানে একবারে একই জিনিস হয়ে গেল, কারণ ঘটনা। ইনসিডেন্ট নিয়ার মিস হইতে পারে, ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতে পারে। ইনসিডেন্ট হচ্ছে ইনিশিয়াল ঘটনা, যেটা হচ্ছে যেখান থেকে ঘটনার সূত্রপাত। হ্যাঁ, ইনসিডেন্ট একটা ঘটনা, সেটা সেটা এখন আহ, যদি কোনো ধরনের প্রপার্টি ড্যামেজ না হয় তাহলে সেটা ইনসিডেন্ট, ঘটনা, একটা ঘটনা ঘটছে। সেটা একটা আমি ঘটনা, হ্যাঁ, কিন্তু যখন যখন প্রপার্টি ড্যামেজ হবে, সেটা 1 টাকার মূল্যের হোক না কেন, সেটা অ্যাক্সিডেন্ট। সেটা অ্যাক্সিডেন্ট, সেটা অ্যাক্সিডেন্ট। তাহলে নিয়ার মিস তার কোনটা তাহলে আবার? নিয়ার মিসটা হচ্ছে ওই যে অ্যাক্সিডেন্ট, আপনি হচ্ছে গিয়ে পিছলা খেয়ে পড়ে গেছেন কিন্তু ব্যথা পান নাই, ওটা হচ্ছে নিয়ার মিস। ওকে, আমি পিচ্ছিল খেয়ে গেছি, পড়ে যাই নাই, বা পিচ্ছিল খাইছি, বাট আমি ব্যালেন্স করে আবার সোজা দাঁড়াইছি, আমি পড়েও যাই নাই, এটা তাহলে ইনসিডেন্ট, তাহলে সেটা ইনসিডেন্ট। এটা ইনসিডেন্ট। ওকে, আমি কলার সাল দেখেও আমি হয়তো খেয়াল করি নাই, আমার পায়ে পড়ছে, আমি পড়ে যেতে ধরিও আমি ব্যালেন্স করে দাঁড়ায় আছি, এটা ইনসিডেন্ট। তাহলে নিয়ার মিসটা আরেকবার বলেন, নিয়ার মিসটা কোনটা তাহলে? নিয়ার মিসটা হচ্ছে ওই ধরনের ঘটনা যেটাতে আপনার কোনো রেজাল্ট হয় নাই, আপনি পড়ে গেছেন কিন্তু ব্যথা পান নাই। না, আমি তো ওই যে বললাম যে আমি আর কোনোভাবে না দেখার কারণে আমি কলার সার্বত পা দিচ্ছি, পড়ে যাতে ধরেও আমি ব্যালেন্স করছি বা পড়ে যাই নাই, তাহলে নিয়ার মিস কোনটা? এই ঘটনার মধ্যে নিয়ার মিসটা শুধু বলেন আমাকে, এই ঘটনার মধ্যে নিয়ার মিস কোনটা? কোনটা কোনটা ঘটনাটা আরেকবার বলেন। মনে করেন আমি কলার সালটা দেখি নাই, হ্যাঁ, আমি আমি ওখানে পা পড়ার কারণে স্লিপ খেয়ে পড়ে যেতে ধরছিলাম, বাট পড়ে যায়নি, আমি ব্যালেন্স করে দাঁড়ায় আছি, আমি এরপরে দেখি কলার সাল ওখানে একটা, এইটার মধ্যে নিয়ার মিস কোনটা এই ঘটনার মধ্যে? আপনি কলার ছাড়ে পিচ্ছিল খেয়ে পড়ে যাইতে নিছেন কিন্তু পড়েন নাই। পড়ি নাই না, বাট আমি পিচ্ছিল খাইছি অলরেডি, একটা ঘটনা ঘটে গেছে, আপনি ঘটনা ঘটছে, আনপ্ল্যান্ড ইভেন্ট হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই একটা ইনসিডেন্ট। হ্যাঁ, আমার কোশ্চেন হলো এই জায়গাতে যে তাহলে নিয়ার মিস কোনটা এখানে, এই ঘটনার মধ্যে নিয়ার মিস কোনটা? আপনি আমি এটা হচ্ছে শর্ট সংক্ষেপ আপনাকে আগেই বলে দিচ্ছি, প্রত্যেকটা নিয়ার মিস এবং প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট দুইটাই একটা ইনসিডেন্ট। যখনই ইনসিডেন্টের একটা ফলাফল আসবে তখন সেটা অ্যাক্সিডেন্ট, আর যতক্ষণ পর্যন্ত না ইনসিডেন্টের ফলাফল আসবে, যদি ইনসিডেন্টের কোনো ফলাফল না আসে তখন সেটা নিয়ার মিস। তাহলে তো নিয়ার মিস আর ইনসিডেন্ট একই রকম, মানে আমি পার্থক্য করতে পারতেছি না, পার্থক্য করতে পারতেছি না। আপনি নিয়ার মিস আর ইনসিডেন্টের মধ্যে পার্থক্য করার দরকার নাই, নিয়ার মিস আপনি পার্থক্য করবেন নিয়ার মিস এবং অ্যাক্সিডেন্টের মধ্যে, নিয়ার মিস অ্যাক্সিডেন্টের মধ্যে, তাই তো? নিয়ার মিস এবং অ্যাক্সিডেন্টের মধ্যে, ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্টের মধ্যে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই তিনটা যেটা আপনি বলতেছেন, তিনটাই আপনার জন্য সমান গুরুত্বপূর্ণ। আপনি পিছলা খাইছেন, এটা যেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনি পিছলাকে পরে যান বা না যান আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনি পিছলাকে পরে গেছেন ব্যথা পান বা না পান আপনার জন্য গুরুত্বপূর্ণ, পিছলাকে পরে যদি আপনি হাত পা ভেঙে ফেলেন সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো তিনটাকেই, একটা হচ্ছে গিয়ে এটাকে আমরা যেটা বলি যে ইনভেস্টিগেশন, আপনাকে এই তিনটা জিনিসকে ইনভেস্টিগেট করতে হবে, এটার কারণ উৎখাত করতে হবে এবং সেটাকে সমাধান করতে হবে। আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, এই যে দেখেন এখানে ইনসিডেন্টটাকে দেয়াই হয় নাই, তার মানে এটা দুইটাই একটা একটা ইনসিডেন্ট। নিয়ার মিসটা একটা ইনসিডেন্ট, নিয়ার মিসটা একটা ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্টও একটা ইনসিডেন্ট। নিয়ার মিসটা হচ্ছে গিয়ে এখানে ফলাফল হয় নাই, এখানে ফলাফল হয়েছে। ফলাফল হয়েছে। আচ্ছা, ওকে,
সো এরপর আমরা আলোচনা করবো ওয়ার্ক প্লেসের টপ 5 হ্যাজার্ড ইন দ্য ওয়ার্ক প্লেস। আমরা তখন যা নিয়ে আলোচনা করছি, বাকিদের কি অবস্থা, বাকিরা বুঝতে পারতেছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, গ্রেট। ওকে, সো আমরা হচ্ছে ওয়ার্ক প্লেসের টপ 5 হ্যাজার্ড নিয়ে আলোচনা করব এবং এই 5টা হ্যাজার্ডের আলোচনা শেষে আমরা আজকের সেশন কমপ্লিট করব। বাকি সেশন আমরা আগামীকালকে হচ্ছে গিয়ে কন্টিনিউ করব আর কি। ওকে, সো টপ 5 হ্যাজার্ডের মধ্যে প্রথম হ্যাজার্ড হচ্ছে সেফটি হ্যাজার্ড, এরপর হচ্ছে গিয়ে ফিজিক্যাল হ্যাজার্ড, এরপর হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড এবং আর্গোনমিক্স হ্যাজার্ড। আমরা যদি প্রত্যেকটা হ্যাজার্ড আলাদা আলাদা করে আলোচনা করতে চাই, প্রথমত সেফটি হ্যাজার্ড বলা হচ্ছে সেফটি হ্যাজার্ড হচ্ছে মোস্ট কমন হ্যাজার্ডস ইন দ্য ওয়ার্ক প্লেস। কোন ধরনের হ্যাজার্ড গুলোকে আমরা সেফটি হ্যাজার্ড বলবো? They will occur in most workplaces at one point or another, especially in the utility industries where employees work with machineries. যখন এমপ্লয়ি মেশিনারিজ এর সাথে কাজ করবে কোনো ইউটিলিটি ইন্ডাস্ট্রিতে, তখন যে কোনো জায়গায় এ ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। কি কি এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, স্লিপ, ট্রিপ, ফল, এই ধরনের যে এগুলো আছে, হ্যাজার্ড গুলো আছে, এই হ্যাজার্ড গুলাকে আমরা বলবো সেফটি হ্যাজার্ড। স্লিপ মানে পিছলে যাওয়া, ট্রিপ মানে হোঁচট খাওয়া, ফল মানে পড়ে যাওয়া। সেটা আপনি স্লিপে পড়ে যেতে পারেন, ট্রিপে পড়ে যেতে পারেন বা উপর থেকে পড়ে যেতে পারেন। ওকে, ফল ফ্রম রুফস, ল্যাডার্স, স্ক্যাফোল্ডিং, স্টেয়ারওয়েজ এন্ড এলিভেটেড সারফেসেস। আপনি উঁচু কোনো জায়গা থেকে, চাল থেকে অথবা ল্যাডার থেকে অথবা স্ক্যাফোল্ডিং থেকে অথবা সিঁড়ি থেকে যদি আপনি পড়ে যান, সেটা হচ্ছে গিয়ে সেফটি হ্যাজার্ড। ইলেকট্রিকিউশন, আপনি যদি বিদ্যুতায়িত হন, ইলেকট্রিক শক পান, সেটাও সেফটি হ্যাজার্ড আপনার জন্য। মুভিং মেশিনারিজ and unguarded machineries, মুভিং মেশিনারিজ এবং আনগার্ডেড মেশিনারিজ যেগুলো আপনাকে হচ্ছে গিয়ে ফিজিক্যালি আপনার ক্ষতি করবে, আপনার ফিজিক্যাল কন্ট্যাক্টে এসে আপনার ক্ষতি করবে, সেটাকে আমরা বলবো সেফটি হ্যাজার্ড। স্লিপ, ট্রিপ, ফল, আপনার শরীরের সংস্পর্শে এসে আপনাকে ক্ষতি করবে, তাই তো। ফল ফ্রম রুফ, সেম ভাবে ইলেকট্রিকিউশন, মুভিং মেশিনারিজ, এগুলা আপনাকে সরাসরি ক্ষতি করবে, এই জন্য এগুলাকে আমরা বলবো সেফটি হ্যাজার্ড। struck by object falling from above or thrown by a machine, কোনো একটা মেশিন থেকে ছুটে আসা অথবা উপর থেকে পতিত কোনো ম্যাটেরিয়াল থেকে যদি আমরা আঘাত পাই, সেটা হচ্ছে গিয়ে সেফটি হ্যাজার্ড। কনফাইন্ড স্পেস, আপনারা যারা ওশা কমপ্লিট করছেন আপনারা অলরেডি কনফাইন্ড স্পেসের সাথে পরিচিত। কনফাইন্ড স্পেস বলতে আমরা কোনো একটা আবদ্ধ জায়গাকে বুঝি। ফর এক্সাম্পল, কোনো একটা ট্যাঙ্ক হইতে পারে, আন্ডারগ্রাউন্ড কোনো পাইপলাইন হইতে পারে, অথবা কোনো একটা ভেসেল হইতে পারে। কনফাইন্ড স্পেসের 3টা শর্ত। প্রথমত, কনফাইন্ড স্পেস হচ্ছে গিয়ে এমন একটা স্পেস যেটাতে ভেতরে প্রবেশ করার জন্য এবং বাইরে বের হওয়ার জন্য অ্যাক্সেস এবং ইগ্রেসটা হবে লিমিটেড। ওকে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে, এটা কন্টিনিউয়াস হিউম্যান অকুপেন্সির জন্য ডিজাইন করা হয় নাই, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে, এটার মধ্যে একজন মানুষ সশরীরে ঢুকে কাজ করার মতো জায়গা থাকতে হবে। অ্যাজ পার ওশা, কোনো একটা স্পেস যদি এই 3টা শর্ত মিট করে, তাহলে সেটা হচ্ছে কনফাইন্ড স্পেস। এবং ওই কনফাইন্ড স্পেসের হ্যাজার্ড গুলো হচ্ছে সেফটি হ্যাজার্ড, যেগুলো আপনাকে ফিজিক্যালি বা শারীরিকভাবে কি করবে, আঘাত করবে। আমরা কি সেফটি হ্যাজার্ড গুলো বুঝতে পারছি? যে একটু আমাকে একটু বাম পাশের স্লাইডটা একবার দেখান তো প্লিজ। বাম পাশ, মানে ওই 5 হ্যাজার্ডটা একটু। হ্যাঁ, জি জি, ওকে, থ্যাংক ইউ, ক্যারি অন। ওকে, শিওর। সো এখন আপনার হাতের মধ্যে যদি হাতুড়ি দিয়ে একটা আঘাত লাগে, এটা কি ধরনের হ্যাজার্ড? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনার হাতে যদি হাতুড়ির একটা আঘাত লাগে, এটা কি ধরনের হ্যাজার্ড? অ্যাক্সিডেন্ট। এটা একটা সেফটি হ্যাজার্ড। ওকে, এর পরের হ্যাজার্ড হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। সরি ভাই, আরেকটু ডিস্টার্ব করি। ওই যে হাতুড়িতে আঘাত লাগলে কেন সেফটি হ্যাজার্ড, একটু ক্লিয়ার করতে আমি কনসেশন রাখতে পারিনি। হাতুড়ি দিয়ে যখন আপনি আঘাত পাবেন, আপনি হচ্ছে কি হাতুড়িটা আপনাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, এই আচ্ছা জন্য এটা হচ্ছে গিয়ে একটা, বা ফিজিক্যালি আপনাকে হচ্ছে গিয়ে আপনার ক্ষতি করবে, এই জন্য এটা হচ্ছে গিয়ে সেফটি হ্যাজার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবগুলো কমপ্লিট, তাহলে তো কাছ থেকে বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, শিওর। এরপরের পার্টটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড সরি মোস্টলি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট ক্যান হার্ম ইওর বডি উইদাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট। অর্থাৎ যে ধরনের হ্যাজার্ড গুলা আপনার শরীরের ক্ষতি করতে পারবে কোনো প্রকার ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়া, ওই হ্যাজার্ড গুলাকে বলা হয় ফিজিক্যাল হ্যাজার্ড।
ফর এক্সাম্পল কনস্ট্যান্ট লাউড নয়েজ, উচ্চ শব্দ আপনার ক্ষতি করার জন্য এটা কি আপনার শরীরকে টাচ করার প্রয়োজন হবে নাকি এটা দূর থেকে আপনার ক্ষতি করতে পারবে? দূর থেকেই পারবে স্যার। এক্সপোজার টু রেডিয়েশন কি আপনার শরীর, রেডিয়েশনও তো আপনার সোর্স থেকে আপনি যত দূরে, সোর্স থেকে আপনি দূরে থাকলেও এটা আপনার ক্ষতি করতে পারবে, তাই না? রেডিয়েশনের ক্ষতিটা কিভাবে হয় আপনারা জানেন কি? রেডিয়েশন আপনার ওই যে নাগাসাকি হিরোশিমাতে যে আপনার ইয়া হয়েছিল, কি বলে, অ্যাটমিক বম্বিং নাকি পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল, ওখান থেকে হচ্ছে কি আপনার মূলত মোস্ট রেডিয়েশন এক্সপোজারের মোস্ট অফ দ্য স্টাডিজ সেখান থেকেই করা হয়েছে। সো রেডিয়েশন হচ্ছে গিয়ে অনেকটা কিরকম তেজস্ক্রিয়তা যেমন হচ্ছে গিয়ে সূর্যের আলো থেকেও কিন্তু এক ধরনের রেডিয়েশন আসে, সেটাকে আমরা আলট্রাভায়োলেট রে বলি নাকি। সো ওই সূর্যের আলোটা তো হচ্ছে গিয়ে কি হয়, সূর্য তো আপনার শরীরের সাথে টাচ করার দরকার হয় না, দূর থেকে আপনার ক্ষতি করতে পারে নাকি। সো যে ধরনের হ্যাজার্ড দূর থেকে কোনো প্রকার ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই আপনার ক্ষতি করতে পারে, ওগুলাকে আমরা বলবো ফিজিক্যাল হ্যাজার্ড। আচ্ছা ভাই, ওই যে ফিজিক্যাল হ্যাজার্ড বুঝলাম, যেটা হলো মানে কোনোভাবে বডিতে টাচ না করে ক্ষতি করতে পারতেছে এরকম কিছু, তাই না? সেটা এক্স-রে হইতে পারে বা আল্ট্রাভায়োলেট রশ্মি হতে পারে, সান রে হইতে পারে, সাউন্ড ইফেক্ট হইতে পারে। তাহলে আপনি ছবিটার সাথে খুঁজে পাইলাম না, ছবি ডান পাশে ছবিটা দিছে, গ্রাইন্ডিং এর ছবি দিছে, ছবিটা গ্রাউন্ডিং, এটা হচ্ছে নয়েজ হ্যাজার্ড বোঝানো হচ্ছে, এটা হচ্ছে কি একটা হাই নয়েজ মেশিন, এই মেশিনগুলোতে অনেক নয়েজ এক্সাম দেখাইছেন না? ওকে ওকে, ঠিক আছে। নয়েজ হ্যামার ড্রিল মেশিন, হ্যামার ড্রিল, হ্যাঁ হ্যামার ড্রিল বলে, চিপিং হ্যামার বলে নাকি। জি জি, বুঝতে পারছি জি ভাই। ওকে, এরপর হচ্ছে কি আপনার বায়োলজিক্যাল হ্যাজার্ডস এর মধ্যে কি, বায়োলজিক্যাল হ্যাজার্ড বলতে আমরা কি বুঝি? আমরা যদি নরমালি কোভিড-19 বলি তাহলে মানে আমরা এটা খুব সহজে বুঝতে পারবো নাকি। জি 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 জি, কোভিড-19 কে যদিও অনেকে বায়োলজিক্যাল ওয়েপেন বলে, যে কোনো একটা গোষ্ঠী অথবা কোনো একটা রাষ্ট্র এটাকে হচ্ছে গিয়ে স্বেচ্ছায় হচ্ছে গিয়ে আপনার এক্সপোজ করছে বা স্বেচ্ছায় ছড়াইছে যাতে করে তারা ভ্যাকসিন বিজনেস করতে পারে। সো আমরা সেই আলোচনায় যাব না, আমরা যাব হচ্ছে গিয়ে এই ধরনের হার্মফুল সাবস্টেন্সেস যেগুলো হচ্ছে গিয়ে আপনার ম্যাটেরিয়ালস থেকে হচ্ছে গিয়ে মানুষের মধ্যে ছড়াইতে পারে, অ্যানিমেলস থেকে অথবা মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াইতে পারে, এই ধরনের হ্যাজার্ড গুলাকে, এই ধরনের সাবস্টেন্সের এক্সপোজারকে আমরা বলবো বায়োলজিক্যাল হ্যাজার্ডস। যেমন এটার মধ্যে কারা সবচেয়ে বেশি উন্মুক্ত? পিপল ওয়ার্কিং ইন হসপিটালস, যারা হসপিটালে কাজ করে, ল্যাবরেটরিতে কাজ করে, চিড়িয়াখানায় কাজ করে, স্কুলে কাজ করে, ডে কেয়ারে কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, ফুড ওয়েস্ট থেকে হচ্ছে গিয়ে তাদের এই ধরনের ব্যাকটেরিয়া তারা এক্সপোজ হতে পারে। ওকে, দোজ আর মোস্ট ভালনারেবল বায়োলজিক্যাল হ্যাজার্ডস because they are constantly exposed to things like blood, other body fluids, bacteria, viruses, fungi, animal droppings, insects bites and different type of plants. এই জন্য এগুলোকে বলা হয় বায়োলজিক্যাল হ্যাজার্ড। এরপর আরেকটা হ্যাজার্ড হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ডটা কেমন? আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করি নাকি। আমরা হচ্ছে গিয়ে আমাদের বাসায় অ্যারোসল থেকে শুরু করে লিকুইড, গ্যাসীয় বিভিন্ন ধরনের আমরা হচ্ছে গিয়ে কেমিক্যাল আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। ওই কেমিক্যালের যে কেমিক্যালের এক্সপোজারটাকে বলবো আমরা কেমিক্যাল হ্যাজার্ড। যেমন হচ্ছে গিয়ে একজন সাধারণ পেইন্টার, তিনি যখন পেইন্টিং করার সময় প্রথমত তাকে নিশ্চিত করতে হয় যে একটা কেমিক্যাল মানুষের শরীরে ঢোকার জন্য 4টা রাস্তা আছে। সো আপনি যখনই ইনক্লুডিং পেইন্টিং, আপনি যে কোনো ধরনের কেমিক্যাল হ্যান্ডলিং করার সময় আপনাকে নিশ্চিত করতে হবে যে কেমিক্যালের আপনার বডিতে এন্ট্রি করার যে 4টা রাস্তা আছে সেই 4টা রাস্তা যেন ব্লক থাকে। আপনারা কেউ কি বলতে পারবেন সেই 4টা রাস্তা কি কি? কেমিক্যাল কোন কোন রাস্তা দিয়ে আমার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে? চোখ, নাক, মুখ, কান, চোখ, নাক, কান, আরেকটা কি হতে পারে? না ওরকম চোখ নাক পর্যন্ত ঠিক আছে, কান অলরেডি বলে চলে গেছে, কান দিয়ে হচ্ছে কি নরমালি ঢোকার সম্ভাবনা খুব কম। কেমিক্যাল আমাদের বডিতে ঢুকতে পারে প্রথমত বলা হচ্ছে ইনহালেশন, মানে হচ্ছে কি আমাদের নিঃশ্বাসের সাথে এটা আমার শরীরের মধ্যে ঢুকতে পারে, আমাদের নাক দিয়ে ঢুকতে পারে প্রথমত। দ্বিতীয়ত বলা হচ্ছে ইনজেকশন মানে হচ্ছে আমাদের মুখ দিয়ে ঢুকতে পারে, আমরা এটাকে খাইয়ে ফেলতে পারি। ওকে, ইনহালেশন, ইনজেকশন। আরেকটা আছে ইনজেকশন, আমরা হচ্ছে গিয়ে নরমালি ভ্যাকসিন নেই না, ভ্যাকসিন কি ইনজেক্টের মাধ্যমে আমাদের বডিতে পুশ করা হয়, ইনজেকশন। সো ইনজেকশনের মাধ্যমে এটা আমাদের শরীরে ঢুকতে পারে।
4 নাম্বার হচ্ছে অ্যাবজর্পশন, আমাদের স্কিন কর্তৃক এটা অ্যাবজর্ব হইতে পারে। ওকে, সো এই 4টা ওয়েতে কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। সো আমরা যখন হচ্ছে গিয়ে কাজ করব, আমরা কাজ করার সময় এই 4টা রাস্তা আমাদেরকে অবস্ট্রাক্ট করতে হবে। আমরা হচ্ছে গিয়ে নাক এবং মুখের জন্য আমরা মাস্ক ব্যবহার করি, তারপর হচ্ছে গিয়ে আমার স্কিন দিয়ে যেন স্কিন যেন এটাকে অ্যাবজর্ব না করে, এই জন্য আমরা হচ্ছে গিয়ে হ্যান্ড গ্লোভস ব্যবহার করি। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমার স্কিনের মধ্যে দিয়ে যেন এটা ইনজেক্ট না হয়, এই জন্য আমরা সবসময় বলি কেমিক্যাল ব্যবহার করার সময় লং স্লিভ ইউনিফর্ম ব্যবহার করার জন্য। ওকে, সো এগুলো হচ্ছে গিয়ে কেমিক্যাল হ্যাজার্ডস। আমরা কি কেমিক্যাল হ্যাজার্ডসটা বুঝতে পারছি? এই যে আপনি 4টে পয়েন্টের কথা বললেন নাকি, হ্যাঁ, ইনজেকশন, ইনহেলেশন, অ্যাবজর্পশন, আর একটা কি বললেন, ইনহেলেশন, ইনজেকশন। ইনজেকশন এন্ড অ্যাবজর্পশন। এটা কি স্লাইডে কোথাও পয়েন্টিং করা আছে, কোথাও কি খুঁজে এটা পাচ্ছেন? এখানে না, এটা হচ্ছে কেমিক্যাল হ্যান্ডলিং সেফটি, তো আপনারা পাইতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, সো পেইন আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে যাই, লিকুইড সাসেস পেইন্টস, ক্লিনিং প্রোডাক্ট, অ্যাসিড, সলভেন্টস, এগুলো হচ্ছে গিয়ে কেমিক্যালস। এগুলো দিয়ে যখন আমি কাজ করব তখন এগুলোতে আমি এক্সপোজড হব, এটা হচ্ছে গিয়ে কেমিক্যাল হ্যাজার্ডস। তো আমি যখন কাজ করব আমাকে কেমিক্যাল হ্যাজার্ডস এর এগেইনস্টে যে কন্ট্রোল মেজার্স গুলো আছে সেগুলো আমাদেরকে নিতে হবে। আমরা আপাতত হ্যাজার্ডস গুলোর সাথে পরিচিত হচ্ছি, কন্ট্রোল মেজার্স গুলোর সাথে আমরা পরবর্তী অংশে পরিচিত হব। এরপর হচ্ছে গিয়ে আর্গোনমিক হ্যাজার্ড। আর্গোনমিক হ্যাজার্ডস হচ্ছে গিয়ে একটা কমপ্লিকেটেড একটা বিষয়। যেমন হচ্ছে গিয়ে নরমালি এটা হচ্ছে গিয়ে আমাদের পুয়ার পশ্চার, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্ট লিফটিং অথবা অতিরিক্ত বল প্রয়োগ। ওকে, বল প্রয়োগের কারণে কি হয়, এই ধরনের ইনজুরি গুলো হয়ে থাকে। কিরকম, আমরা ধরেন বলা হচ্ছে যে পুয়ার পশ্চার, আমরা যদি অকওয়ার্ড কোনো পশ্চারে কিছুক্ষণ বসি, আপনি দেখবেন যে আপনি ব্যথা অনুভব করবেন। ওকে, এখানে আরেকটা বিষয় আছে, তৌহিদুল ইসলাম আপনি কি হ্যান্ড রেজ করছিলেন? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে স্যার, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে গ্রেট। বাকিদের কি সমস্যা হচ্ছিল? না, আমার তো দেখা যাচ্ছে। না সমস্যা হচ্ছে না। ওকে, সো বলা হচ্ছে ergonomic hazard can affect employees across all industries. এটা হচ্ছে সব ধরনের ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেবল, but more so those whose work responsibility or work condition put a strain on their body. যখন আপনার কাজ বা আপনার দায়িত্ব আপনার বডির উপরে চাপ প্রয়োগ করবে তখন সেটা হচ্ছে গিয়ে ergonomic hazards. Manual roles involving heavy lifting or sitting for a long period can cause severe damage. অর্থাৎ আপনি ম্যানুয়ালি যখন কোনো রোল প্লে করবেন, সেটা হইতে পারে অতিরিক্ত ভার উত্তোলন অথবা দীর্ঘ সময়ের জন্য বসে থাকা, এই ধরনের কাজগুলোতে আপনি বেশি এক্সপোজড হবেন আর কি। What starts as sore muscles could end up being carpal tunnel syndrome, tendinitis, বিভিন্ন ধরনের হচ্ছে ডিজিজের নাম লেখছে, এত ডিজিজের নাম আমাদেরকে জানতে হবে না। যেটা শুরু হয় হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে হচ্ছে গিয়ে আপনার একটু ব্যথা থেকে, কিন্তু এন্ড আপ হয় বিশাল অঙ্কের বা বিশাল একটা ডিজিজের মাধ্যমে আর কি। আমি যদি উদাহরণ হিসেবে দেই, যে আমরা যদি প্রপার ওয়েতে ম্যানুয়াল লিফটিং না করি, ম্যানুয়াল লিফটিং বলতে কি বোঝায়, আমরা যখন ম্যানুয়ালি নিজের হাত দিয়ে কোনো ভারী বস্তু উত্তোলন করি, উত্তোলন করার সময় আমি যদি নরমালি নিয়ম হচ্ছে আপনি আপনার থাই এবং মাসেল ব্যবহার করে, হাতের মাসেল ব্যবহার করে এটাকে লিফটিং করবেন। আমরা যদি প্রপারলি সেভাবে লিফটিং না করে আমরা যদি আমাদের মেরুদণ্ডের উপর ভার দিয়ে যদি কোনো একটা ম্যাটেরিয়ালসকে লিফটিং করি, তখন কি হবে, আমাদের মেরুদণ্ডের উপরে চাপ পড়বে এবং আমাদের কোমরের উপরে চাপ পড়বে। ওকে, সো নরমালি আমরা সবাই হয়তো কম বেশি হচ্ছে কি বিভিন্ন ডাক্তারের চেম্বারে অথবা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের মেরুদণ্ডের যে হাড়টা আছে, এই হাড়টা কিন্তু সলিড কোনো হাড় না। আমাদের কোমর থেকে শুরু করে মেরুদণ্ডের যে হাড়টা কি একটা সলিড হাড় নাকি অনেকগুলো ছোট ছোট পার্টিকেলের জয়েন্টে তৈরিকৃত একটা স্ট্রাকচার? জি সাজেদা ভাই কিছু বলছিলেন, বোঝা যায়নি। ছোট ছোট মানে অনেকগুলি হাড় মিলিয়ে এটা হচ্ছে স্ট্রাকচার একটা। অনেকগুলো অংশ মিলিয়ে হচ্ছে কি একটা সলিড অংশ করা হয়েছে, যাতে করে এটা কি হয়, ফ্লেক্সিবল হয়, আমরা যেন ইজিলি মুভ করতে পারি। সেই জন্য এগুলো আমাদের হাতের বা পায়ের হাড়ের মতো কিন্তু সলিড হাড় না। তো এই জন্য আমরা যখন ম্যানুয়ালি কোনো একটা ভারী বস্তু উত্তোলন করব, আমরা বসে ওই ম্যাটেরিয়ালটাকে আমাদের থাইয়ের উপর এবং হাতের মাসেলের উপর ভর দিয়ে ম্যাটেরিয়ালটাকে উত্তোলন করব। কখনো উপর হয়ে আমরা হচ্ছে কি আমাদের মেরুদণ্ডের উপরে বা কোমরের উপর প্রেসার দিয়ে সেটাকে উত্তোলন করবো না। যদি করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মেরুদণ্ডে বা কোমরে আমরা হচ্ছে কি ব্যথা পাইতে পারি আর কি। যে ব্যথাটা কি হয়, হয়তো
আমরা যখন কম এইজে থাকি তখন হয়তো একটা সময় এটা হয়তো অটোমেটিক্যালি সেরে যায়, কিন্তু আপনি যখন মিডল এইজে গিয়া বা ওল্ড এজে গিয়া এই ধরনের কোনো হ্যাজার্ডে উন্মুক্ত হবেন বা রিস্কে উন্মুক্ত হবেন, তখন এই ব্যথা আর সারে না, এই ব্যথা একদম মৃত্যু পর্যন্ত আপনাকে ক্যারি করতে হয়। আরেকটা আছে হচ্ছে পুয়ার পশ্চার, মানে হচ্ছে গিয়ে অকওয়ার্ড পশ্চার আমরা যেটাকে বলি, আমরা একটু যদি অকওয়ার্ডলি যদি আমরা বসি, একটু ডানে কাত হয়ে একটু বামে কাত হয়ে যদি আমরা বসি, সেক্ষেত্রে একটু সময় বসলে দেখবেন যে আপনার ডান পাশে ব্যথা করতেছে, বাম পাশে ব্যথা করতেছে, হয় না এরকম? সো এখানে আরেকটা কথা আছে যে দেয়ার ইজ নো কারেক্ট পশ্চার, যে সঠিক পশ্চার বলতে কোনো কিছুই নাই। কি জন্য? আমরা সবচেয়ে কমফোর্টেবল পশ্চার কি? শুয়ে থাকা, নাকি? শুয়ে থাকা খুব আরাম মনে করি না আমরা? জি জি। এখন আপনি কতক্ষণ শুয়ে থাকতে পারবেন? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? এরপরে আপনি শুয়ে থাকতে পারবেন যদি আপনি সুস্থ থাকেন? না স্যার। শুয়ে থাকা প্রায় অসম্ভব। সো এই জন্য বলা হয় যে there is no correct posture। কারেক্ট পশ্চার বলতে কোনো কিছু হয় না। আমরা হচ্ছে গিয়ে অকওয়ার্ড পশ্চার থেকে হচ্ছে গিয়ে সতর্ক থাকবো প্রথমত। দ্বিতীয়ত, আমরা একই পশ্চারে দীর্ঘ সময় না থেকে কিছুক্ষণ পর পর আমাদের অবস্থার পরিবর্তন করে আমাদের যেই হচ্ছে গিয়ে অঙ্গে কিছুক্ষণ চাপ পড়তেছিল সেই অঙ্গকে কিছুক্ষণ রিল্যাক্স দেওয়ার চেষ্টা করব। ওকে। এরপর হচ্ছে ভাইব্রেশন। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করি, ওই টুলস গুলাতে কি হয়, প্রয়োজনের চাইতে অনেক বেশি ভাইব্রেশন যদি হয় সেক্ষেত্রে আমরা ওই টুলস গুলো প্রপারলি মেনটেন করার চেষ্টা করব। এবং হচ্ছে গিয়ে আপনার যদি দেখা যাচ্ছে যে না এটাই হচ্ছে কি আমার টুলস এর নরমাল ভাইব্রেশন হচ্ছে চিপিং হ্যামারের মতো, সো যদি এরকম কোনো ইয়া হয়, আমি যেন হচ্ছে কি দীর্ঘ সময় আমার কর্মীকে সেম কাজ করতে যেন অ্যালাউ না করি। আপনি একজন কর্মীকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত যদি সপ্তাহে 7 দিন যদি আপনি তাকে দিয়ে চিপিং হ্যামার অপারেট করান, এক্ষেত্রে কি হবে, একটা নির্দিষ্ট সময় গিয়ে কি হবে, এটা তার শরীরের অনেক বেশি ক্ষতি সাধন করবে। এখান থেকে গিয়ে তার একটা অকুপেশনাল ডিজিজ চলে আসতে পারে। সো এই জন্য আমরা যেটা করি যে শিফটিং ডিউটি, আমরা কি করি যে নরমালি উনি হচ্ছে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে দিনের একটা অংশ চিপি হ্যামারে কাজ করবে, অন্য একটা অংশ তাকে আমরা হয়তো অন্য কোনো কাজে অ্যাসাইন করতে পারি। ওকে। অথবা আজকে সে চিপি হ্যামার ব্যবহার করলো, কালকে তাকে অন্য কোনো কাজে অ্যাসাইন করতে পারি। এভাবে তো আমরা ওয়ার্ক স্কেজুয়ালিং করে এবং আমাদের ত্রুটিপূর্ণ টুলস গুলাকে মেনটেন করে হচ্ছে কি আমরা এই ভাইব্রেশন হ্যাজার্ড থেকে আমাদের কর্মীদেরকে রক্ষা করতে পারি। আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্ট লিফটিং। ফ্রিকোয়েন্ট লিফটিং যারা করে তাদেরকে আমরা নিশ্চিত করব তারা যেন প্রপার ম্যানুয়াল হ্যান্ডলিং লিফটিং টেকনিক যেন তারা ফলো করে। আমরা যখন কন্ট্রোল মেজার শিখবো তখন আমরা সেটা সম্পর্কে অবগত হব আর কি আরো বেশি। এর পাশাপাশি লিফটিং এর জন্য হচ্ছে গিয়ে ব্যাক বেল্টও পাওয়া যায়, আপনার লিফটিং বেল্ট। যারা অনেকে হচ্ছে গিয়ে পিঠের মধ্যে হচ্ছে গিয়ে এই বেল্টটা ব্যবহার করে আর কি, যাতে করে লিফটিং করার সময় আপনার ব্যাকবোনে যেন কোনো চাপ না পড়ে। তো আমরা এরকম বেল্টও সাজেস্ট করতে পারি। এটার পাশাপাশি হচ্ছে ইউজিং টু মাচ ফোর্স। আপনি বল প্রয়োগ করতে পারবেন হচ্ছে গিয়ে 50 কেজি, আপনি বল প্রয়োগ করতেছেন 150 কেজি। ওকে। সো এই অতিরিক্ত বল প্রয়োগ করাও কিন্তু আমাদের শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। সো এই ধরনের হ্যাজার্ড গুলাকে বলা হয় আর্গোনমিক্স হ্যাজার্ড, যার মাধ্যমে কি হয় আমাদের শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি। এটা ইনক্লুডিং আমাদের যে অফিস ফার্নিচার আছে, অফিস ফার্নিচার গুলো যদি প্রপারলি অ্যাডজাস্টেড না থাকে সেটার ক্ষেত্রেও হইতে পারে। দেখা যাচ্ছে যে আমার যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা আমি আমার খুব কাছাকাছি রাখলাম, খুব কাছাকাছি রাখলে স্ক্রিন থেকে কি হয়, আপনি কম্পিউটার অপারেট করতেছেন, কম্পিউটার থেকে হচ্ছে কি একটা ব্লু রে নির্গত হচ্ছে, সেটা আপনার চোখের ক্ষতি করতে পারে। তারপর হচ্ছে কি আপনি আপনার হাতটাকে যদি প্রপারলি রেস্টিং এ না রাখেন সেক্ষেত্রে আপনার শোল্ডার পেইন হইতে পারে। আপনার পা গুলাকে যদি আপনি প্রপার রেস্টিং এ না রাখেন আপনার পায়ে ব্যথা হইতে পারে। আপনি যদি প্রপারলি হেলান দিয়ে না বসেন সেক্ষেত্রে আপনার ব্যাক পেইন হইতে পারে। ওকে। তো এই ধরনের ইনজুরি গুলাকে বা এই ধরনের হ্যাজার্ড গুলাকে আমরা বলবো আর্গোনমিক্স হ্যাজার্ড। ওকে। তো আমরা কি এই টপ 5 হ্যাজার্ড বুঝতে পারছি সবাই? একটু স্যার। আমাকে 2 নাম্বার স্লাইডটা একটু দেখান তো, যে ফিজিক্যাল হ্যাজার্ড স্লাইডটা। জি। আমার কোশ্চেন হলো যে এখানে ওই এইটা আর এই 1 নাম্বার স্লাইডের মধ্যে পার্থক্যটা কি একটু ধরাই দিন যদি একবার প্লিজ। এটা হলো যে কোনো টাচ হচ্ছে না, এটা তো টাচ হচ্ছে মানে বডিতে সরাসরি নাকি? এক নাম্বারটা হচ্ছে সেফটি হ্যাজার্ড, এটা আপনাকে ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত করবে, ফিজিক্যাল টাচে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। ফিজিক্যালটা আছে। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ফিজিক্যাল টাচ ছাড়া এটা কাইন্ড অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর কি। সো এটা অনেকটা ফানি ভাবে মনে রাখা যায় যে ফিজিক্যাল হ্যাজার্ড আপনাকে ফিজিক্যালি টাচ করবে না, এরকম আর কি। ওকে ওকে ওকে, জি জি বুঝতে পারছি, জি থ্যাংক ইউ। জি। ওকে, আমাদের আর কারো কি কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? না না ঠিক আছে। ওকে। সো আমরা যেটা করব হচ্ছে গিয়ে আজকের ক্লাসটা এতটুকুতেই শেষ করব। আগামীকালকে আমরা পারমিট টু ওয়ার্ক থেকে শুরু করব।
আগামীকালকের ক্লাসটা একটু লেন্দি হইতে পারে কারণ স্লাইডের বেশ কিছু অংশ বাকি আছে। সো সমস্যা নেই, আমরা হচ্ছে গিয়ে বাকিটা আগামীকালকে শেষ করবো আর কি। রেকর্ডেড ক্লাসটা এবং ক্লাসের হ্যান্ড নোটটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হবে আর কি। আপনারা একটু হচ্ছে স্টাডি করবেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমরা যেন নেক্সট ক্লাস শুরুর আগে আমরা যেন সেটা ক্লারিফাই করে ফেলতে পারি। ওকে, ওকে স্যার, কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবেন আমাদের। আপনি কাইন্ডলি আপনার যিনি কাউন্সিলর আছে তার সাথে যোগাযোগ করে নেবেন আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, শিওর। ওকে, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে স্যার, আসসালামু আলাইকুম।